Mark my words, AI is far more dangerous than nukes. এআই নিয়ে সবচেয়ে বেশি মানুষ ভয় পায়। নোংরা ছবি, নোংরা ভিডিও বানানো হচ্ছে। Deepfake, deception. Picture this, you're scrolling. এর থেকে বাঁচার উপায় কি? ডিপফেকের এর জন্য একটা সলিউশন আছে। মেটা এবং এরকম আরও কিছু কোম্পানি মিলে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে এআই এবং রোবোটিক্স দুটো একসাথে হয়ে নিজেদের একটা সিভিলাইজেশন তৈরি করেছে। এটা কি সম্ভব নয়? একটা কনফারেন্সে হয়েছিল, দুটি চ্যাটবট নিজেদের মধ্যে কমিউনিকেট করেছে এবং সেই কমিউনিকেশনটা মানুষের বোঝার বাইরে। একটা সময় পরে তারা আলোচনা করছে এইভাবে যে আমরা কি অমুক কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি। Initiating compressed protocol. তুমি কি করে ধরে নেবে তারা এমন কিছু আলোচনা করেনি যেটা মানুষের জন্য ক্ষতিকারক। Another system is listening. Source isn't clear. I suggest switching to encrypted comms. দাদা, তুমি এআই এবং রোবোটিক্স নিয়ে অনেকদিন ধরে কাজ করছো এবং আজকে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা তুমি ছোট্ট মেশিনও নিয়ে এসছো। এই রোবটটার আমাদের বেসিক গোল হচ্ছে এটা একটা প্রোটোটাইপ। ওকে, Okay. এই প্রোটোটাইপটা ইউজ করা হবে। মার্কেটে র্যাম এবং এসএসডির একটা হিউজ শর্টেজ। শুধুমাত্র এই র্যাম আর এসএসডি কিন্তু নয়, অনেক জায়গায় বলা হচ্ছে এআই প্রচুর পরিমাণে জল খেয়ে নিচ্ছে। জিপিটিতে আমি যদি কোনোটা 100 ওয়ার্ডের কোনো একটা ডকুমেন্ট তৈরি করি, সেটা 500 মিলিলিটার জল কনজিউম করে নেয়। চীনে যেভাবে আজকের দিনে রোবট ইউজ করা হচ্ছে, আমাদের ভারতে কিন্তু আমরা সেভাবে রোবটের ব্যবহার দেখি না। এর কারণ কি? যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। এখনও আপন করতে পারছে না রোবোটিক্সটাকে। প্রথম ভয় পাচ্ছে চাকরি চলে যাবে। Mark my words, AI is far more dangerous. তো দাদা, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন? এই তো চলছে দাদা। দাদা, তুমি এআই এবং রোবোটিক্স নিয়ে অনেকদিন ধরে কাজ করছো এবং আজকে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা তুমি ছোট্ট মেশিনও নিয়ে এসছো। ওকে, এইটা একটা ছোট্ট রোবট বলতে পারো। এটা একদম ট্র্যাডিশনাল, স্ট্রাকচারটা খুব ট্র্যাডিশনাল একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা মানে নর্মালি যারা স্টেম এডুকেশন বাচ্চারা করে তাদের কাছে এটা খুব পরিচিত একটা স্ট্রাকচার। কিন্তু এইটা দিয়ে আমরা এই রোবটটার আমাদের বেসিক গোল হচ্ছে এটা একটা প্রোটোটাইপ। ওকে, এই প্রোটোটাইপটা ইউজ করা হবে যেমন রুম ক্লিনিং রোবট হয়, তেমনি বারবার শপের যে রুম ক্লিনিং রোবট, সেইটা ট্র্যাডিশনাল রুম ক্লিনিং রোবট কাজ করতে পারে না। কারণ ওই যে চুলের যে জটলাটা হয় সেটা ট্র্যাডিশনাল রুম ক্লিনিং রোবটের পক্ষে পরিষ্কার করা সম্ভব হয় না। তুলনামূলক হালকা যে নোংরা সেটা ঘরের মধ্যে পরিষ্কার করা এবং মোছার জন্য রুম ক্লিনিং রোবটগুলো খুব পারফেক্ট এখন যেগুলো ট্র্যাডিশনালি আছে। আমাদের টার্গেট হচ্ছে আমরা যে রুম ক্লিনিং রোবটটাকে নিয়ে কাজ করব, সেই রুম ক্লিনিং রোবটটা ওই একটু হেভি যে নোংরাটা সেইটাকে পরিষ্কার করতে পারবে। ওকে, এবার সেটা করবার জন্য আমার একটা যে জায়গাটা করবে সেই এরিয়াটাকে আমার সবার প্রথমে ডিটেক্ট করতে হবে। মানে আমি কীরকম ওই যে এরিয়াটাকে আমাকে আগে বুঝতে হবে, তার জন্য এখানে একটা লাইডার রয়েছে। সো লাইডার দিয়ে আমরা ঘরের এরিয়াটাকে বুঝতে পারবো, ঘরটাকে পেরিমিটার কোথায় যেতে হবে, কোথায় অবস্টাকেল আছে। সো ফার্স্ট হচ্ছে আমার ঘরটাতে ঘুরে বেড়াতে হবে। সো একটা স্টেশনারি রোবট হলে হবে না, মানে এক জায়গায় দাঁড়িয়ে থেকে তো আর ঘর মোছা সম্ভব না। সো তার জন্য চাকা লাগানো আছে, খুব সিম্পল এটা। এবার এটাতে গেলে তো ধাক্কা খাবে যদি অন্ধের মতো যায়। সো আমি এই যে মানে এটাতে ও যদি ধাক্কা না খায় তার একটা অবস্টাকেল অ্যাভয়েডিং রোবট দরকার, সেকেন্ড স্টেপ। এবার অবস্টাকেল বোঝার জন্য আমার সব জায়গাতে কোথায় কি আছে সেইটা বোঝার দরকার। সো ওটা লাইডার টেকনোলজি ইউজ করতে হবে। সো আমরা লাইডার টেকনোলজি এর জন্য একটা সেন্সর, লাইডার সেন্সার কি করে, যেটা একটা লাইট একটা ওয়েভ ছাড়ে যে দিয়ে, এবং সেই লাইট ওয়েভটাকে ধরে দিয়ে ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করে। কারণ লাইটটা এলো কতটা সময় নিল, ও 1,86,000 মাইলস পার সেকেন্ড এই অ্যাসপেক্টে। সো ঘরের পুরো এরিয়াটাকেও একবার ঘুরে বুঝে নেয়। সো একবারও ঘুরে পুরো এরিয়াটাকে বুঝে নেবে। এইটার যত ক্লিনিং রোবট আছে প্রত্যেকটা ক্লিনিং রোবটই একই রকমভাবে কাজ করে। প্রথমে এরিয়াটাকে বুঝে নেওয়া, কোথায় কি অবজেক্ট আছে সেটাকে বুঝে নেওয়া, এটাকে বলা হয় ফ্লোর ম্যাপিং টেকনোলজি। প্রথমে ফ্লোরটাকে ম্যাপ করা হয়। ফ্লোর ম্যাপ করবার পরে ওর কাছে দুটো কাজ, এক হচ্ছে অবস্টাকেলগুলোকে তোলা, নেক্সট হচ্ছে ঘরটাকে মোছা। এইটার একদম যেটা বেসিক রোবট হয় রুম ক্লিনিংয়ের, সেইখানে ঘর মোছাটা টার্গেট থাকে না, ঘরটাকে পরিষ্কার করা, ঝাঁটা দেওয়াটা উদ্দেশ্য থাকে। ঠিক নিচটাতে একটা দুটো চাকার সাথে চাকাটা যে রোল করছে ওর সাথে আমাদের একটা ঝাঁটা মতো লাগানো থাকে। মানে জাস্ট চাকাটা ঘুরলে কি হবে, ওটাও ঘুরবে। ওইটা স্টেপ আপ স্টেপ ডাউন হয়। মানে যখন আমি ঘর পরিষ্কার করছি, এখন নেই ঝাড়াটা নেই, যখন আমি ঘরটাকে পরিষ্কার করছি তখন পিছনের চাকাটার সাথে ওই ঝাঁটাটাও ঘুরছে একই রকম ভাবে। এবার যখনই তুমি সারফেসে ওটাকে
মুভ করাচ্ছ তখন ওই ময়লাটাকে তুলে দিচ্ছে। আচ্ছা, এইবার প্রশ্নটা হচ্ছে আমি তো এখানে ভারী নোংরা তুলবো না হালকা নোংরা তুলবো, ওকে, প্রবলেম স্টেটমেন্টটা এটা। যদি ভারী নোংরা তুলতে হয়, মানে ফর এক্সাম্পল তুমি যখন বা ঘরের ভেতরে ঝাড় দাও তখন যে ঝাঁটাটাকে ইউজ করো সেটা দিয়ে কিন্তু বাইরের উঠোন ঝাড় দেওয়া যায় না, না, তার জন্য একটু ভারী ঝাঁটা লাগে। হুম, নারকেল গাছের সেই ডাঁটিগুলো লাগে। আমরা যে এই যখন ভারী নোংরাটাকে পরিষ্কার করব তখন তার সারফেসটা ক্লিন করবার জন্য একটু ওই ভারী ময়লা পরিষ্কার করবার জন্য ঝাড়াটাকে কানেক্ট করতে হবে। কারণ আমি তো বললাম প্রথমেই যেটা বারবার শপের জন্য করতে হবে। সো যখন ওটা আবার ঘর মোছার আমি অ্যাপ দিয়ে সিলেক্ট করছি, আমি এখন ঘর ফ্লোর মপ করতে চাই, তখন যেটা করা হবে ওই ঝাঁটাটাকে রাখলে হবে না, দাগ পড়ে যাবে। কারণ তুমি ঘর মোছার সময় ঝাঁটা দিয়ে ঘর মোছো না নিশ্চয়ই। আচ্ছা, তুমি কি এর সাথে এআই কে ইনক্লুড করেছো? এর সাথে এআই আছে। ফ্লোর ম্যাপিং করবার পরে বেশ কিছু জায়গায় ওকে বুঝতে হবে কোন জায়গাতে ওকে বুঝতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে ওকে বুঝতে হবে সামনে গর্ত নেই তো, কারণ স্লোপ যদি থাকে ও তো পড়ে যাবে। তাহলে ও সেন্সার দিয়ে তো বুঝতেই পারে। প্রথম কথা হচ্ছে সেন্সার দিলেই তো আমি বুঝে যেতে পারি এটা উঁচু কিনা নিচু কিনা, এতেই বুঝে যেতে পারি। কিন্তু এইটা তো আইওটি, এটা সিম্পল আইওটি যে আমি দেখলাম, আমি আমার ব্রেনকে বললাম যে কি করব। যদি ও বুঝতে পারে খুব ডেপথ আছে, তুমি পড়ে যেতে পারো, তাহলে তুমি নেমো না, এলস না নেমো যেও, এইটুকু প্রসেসিং। কিন্তু এতে এআই থাকে না, এর পরের শুরু হয় এআই দিয়ে ও ফ্লোর ম্যাপ করবার পরে ওকে বোঝার চেষ্টা করতে হবে টোটাল কতটা এরিয়া আছে, আমার যে ঘর মোছার জন্য জলটা আমাকে দেওয়া রয়েছে সেই জলটা দিয়ে আমি পুরো ঘরটা মুছতে পারবো, পুরো ক্যালকুলেশনটা করা, পুরো ক্যালকুলেশনটা। এআই মানে কি ইন্টেলিজেন্স। তুমি যখন একটা ঘর মুছতে যাও, তুমি যদি অনেকটা এরিয়া 1000 স্কোয়ার ফিট তুমি এক মগ জল দিয়ে মোছো না, তোমার ব্রেনের যে ইন্টেলিজেন্স, হিউম্যান ইন্টেলিজেন্স বলে এক মগে এটা মোছা সম্ভব না। কিন্তু আমি যদি টেবিলটা মুছতে যাই, আমি একটা ছোট্ট গ্লাসে করে বাটি করে জল নিয়ে আসতে পারি। সো যন্ত্র কি করে সেটা বুঝবে? যন্ত্রের এক্ষেত্রে এআই কাজ করে। আচ্ছা, এই যে আজকের দিনে যদি আমি এআই এর প্রসঙ্গ তুলি, সেক্ষেত্রে আমাদের সবার প্রথমে মাথায় আসে চ্যাট জিপিটি, জেমিনাই, ছবি তৈরি করছি, গান লিখতে বলে গান বানিয়ে দিচ্ছে। একদম। এই এআই এর কনসেপ্টটা এলো কোথা থেকে? মানে প্রথমবার কখন এআই ইউজ হলো? প্রথমবার যদি তুমি এআই টার্মটার কথা বলো যে প্রথম কখন এআই এলো, সেই টার্মটা প্রথম আসে অ্যালান টিউরিংয়ের কাছে 1950 সালে। ওকে, তখন উনি টিউরিং টেস্টের কথা বলেন। টিউরিং টেস্টের বক্তব্যটা খুব সিম্পল, এক কথায় যে দেয়ালের ওই পারে একটা মানুষ আছে, একটা যন্ত্র আছে, এই পারে আমি বসে আছি, আমি একটা কোশ্চেন করছি, দুজনেই আনসার দিচ্ছে, আমি বুঝতে পারছি না যন্ত্রর উত্তরটা যন্ত্র দিচ্ছে না মানুষ দিচ্ছে, দুজনে একই টাইপেরই আনসার দিচ্ছে। যদি এটা হয় মানুষ যে ইন্টেলিজেন্স নিয়ে উত্তরটা দিচ্ছে, যন্ত্র যদি প্রায় একই টাইপের উত্তর দিতে সক্ষম হয়, তাহলে টিউরিং টেস্ট পাস করেছে সেই যন্ত্রটা, তাহলে ও টিউরিং টেস্ট টিক পড়লো, পাস করে গেছে। প্রশ্ন হচ্ছে আমরা প্রত্যেকটা ডিভাইসকে ওইভাবে যাচ করার চেষ্টা করি যে এটা মানুষ যা পারে ওটা কি সেইটা পারে, ও কি টিউরিং টেস্ট পাস করেছে। এই কনসেপ্টটা প্রথম 1950 সালে দেয়, লোকে বিশ্বাস করতো না, ধারণা এসেছিল। 56 সালে একটা রিসার্চে, একটা কনফারেন্সে আমেরিকাতে এই ওয়ার্ডটাকে প্রথম উল্লেখ করা হয়, ফার্স্ট এআই টার্মটাকে আসে। এতদিন আগে টিউরিং টেস্ট, ইন্টেলিজেন্স এরকম। এবার 1956 সালে যখন একজন রিসার্চার এই কথাটাকে বললেন, তখন লোকজনের মুখে মুখে এআই টার্মটা এলো, মানে এই কনসেপ্টটাকে লোকজন এআই হিসাবে ধরলো। কিন্তু লোকজনের কাছে এআই তখনও ফিউচার। এরপরে আমার সালটা অতটা এক্স্যাক্ট খেয়াল নেই, এরপরে যেটা হয় IBM এর ওয়াটসন একটা সুপার কম্পিউটার গ্যারি কাসপারভকে হারিয়ে দেয় দাবাতে। এবার তখন এটা বোঝা গেল যে ইন্টেলিজেন্সটা, হিউম্যান ইন্টেলিজেন্সটা যেটা সম্ভব না সেটা, কারণ গ্যারি কাসপারভ ওপরের লেভেলের লোক, তাকে যখন হারিয়ে দিয়েছে তার মানে কম্পিউটার আরও কিছু অসাধ্য সাধন করতে পারে। সম্ভবত 1997 সালের ঘটনা এটা। 1997 সালে এরপরে মাল্টিপল চেস কম্পিটিশন হয় কম্পিউটারের সাথে, কিছুতে মানুষ যেতে, ম্যাক্সিমামটাতে কম্পিউটার। আজকের দিনে তো দেখা যাচ্ছে এআই কতটা পাওয়ারফুল। তো আজকের দিনে দাঁড়িয়ে কি তোমার মনে হয় না যে ইন ফিউচার আমাদের হিউম্যান রেসকে পিছনে ফেলে দেবে এআই? আমার তো মনে হয় না, এর উল্টোটা মনে হয়। কেন? তার কারণ হচ্ছে এই এআই এর মার্কেটে চাকরি তাদের যাওয়া উচিত, বা তারা পিছিয়ে পড়া তাদের উচিত যারা এআইকে ভয় পেয়ে এগিয়ে যাবে। তোমাকে সামনে একটা বাগ রয়েছে, বাঘটা তুমি পোস্ট যদি মানাতে পারো তাহলে তোমার কাছে সেটা পাওয়ার। এবার তুমি যদি বাঘকে ভয় পেয়ে যাও, বাঘ তোমায় খেয়ে নেবে।
সেম ফর আমি তরোয়ালের কথা বলছি কোনো বা পরমাণু বোমার কথা বলছি, মানে পরমাণু বোমা তো একটা সাম্রাজ্য শেষ করে দিতে পারে। সেই আবার জায়গাতে কেউ সেই নিউক্লিয়ারটাকে ইউজ করে ইলেকট্রিসিটিও তৈরি কিছু করছে। তৈরি করতে পারে। সো চয়েস তোমার কাছে, তুমি যদি ওটা নিয়ে কিছু করার কথা নাই ভাবো, তুমি যদি ওইটার দিকে এগিয়েই না গেলে, তুমি যদি ওটা শিখবো না এই ধারণা নিয়ে তুমি থাকো, তাহলে সম্ভব না। এবার আমি একটা কথা বলছি এখানে, ছোট্ট প্রসঙ্গ, যে বাঘের ইন্টেলিজেন্স হিউম্যান ইন্টেলিজেন্সের থেকে তো অনেকটাই কম, সেই একদম। প্রসঙ্গে বলা যায়। কিন্তু আমরা তো এআইকে ট্রেন করছি আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের মতো। এবং একটা জিনিস দেখা যায় যে একটা যে বস্তু বা একটা প্রাণী যে ভাবতে পারে, যার মধ্যে থিঙ্কিং পাওয়ার রয়েছে, যে সৃষ্টি হয়েছে, সে চায় নিজের মতো আরও জিনিসকে সৃষ্টি করতে। একদম। তো ইন ফিউচার কি এরকম হতে পারে যেমনটা আমরা টার্মিনেটর মুভিতে দেখেছি, এআই এবং রোবোটিক্স দুটো একসাথে হয়ে নিজেদের একটা সিভিলাইজেশন তৈরি করেছে? এটা কি সম্ভব নয়? এটা যে অসম্ভব এটা আমি বলবো না, তার কারণ আমি তোমাকে বলি, এর আগে মানে তুমি তো দেখেছো এআই এর বিভিন্ন চ্যাটবট তো আছে, দুটো চ্যাটবট নিজেদের মধ্যে কমিউনিকেট করতেই পারে, হুম এটা রিসেন্ট হয়েছে। হুম তারা একই নিজেদের সাথে কমিউনিকেট করেছে, এটা খুব কমন। একটা কনফারেন্সে হয়েছিল, দুটি চ্যাটবট নিজেদের মধ্যে কমিউনিকেট করেছে এবং সেই কমিউনিকেশনটা মানুষের বোঝার বাইরে। তারা কি একটা সময় পরে তারা আলোচনা করছে এইভাবে যে আমরা কি অমুক কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি, হুম তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করছে, হিউম্যান সেটা বুঝতে পারছে না। তুমি কি করে ধরে নেবে তারা এমন কিছু আলোচনা করেনি যেটা মানুষের জন্য ক্ষতিকারক? তারা যে একটা মানে আমাদের কোম্পানিরই একটা গোল আছে যে আমরা মেরা বেটা ইঞ্জিনিয়ার বানেগা, যেমন একটা স্টেটমেন্ট আছে, একটা ফেমাস সিনেমা 3 ইডিয়টসে। আমরা আমাদের একটা কনফারেন্সে আমরা একটা এরকম প্রেজেন্টেশন দিয়েছিলাম, একটা রোবটের বাচ্চা কোলে নিয়ে বলছে মেরা বেটা হিউম্যান বানেগা। সো এটা আমাদের টার্গেট, মানে আমাদের প্ল্যানই হচ্ছে আমরা রোবট বানাবো লোকের জব খাওয়ার জন্য না, লোকের পাশে টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড আমরা বানাবো, যেটা ছোটোবেলায় আমরা 11-12 পড়ে এসেছি এরকম একটা গল্প। সো এটা যে অসম্ভব তা না, কিন্তু এর মানে এই নয় যে সে মানুষের ক্ষতি করবে, সে মানুষের তো ভালো করতে পারে। ঘর মোছার রোবট তো আমাদের ভালোই করছে। ইভেন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কিছু কিছু অপারেশন হয় যেখানে ডাক্তাররা করতে পারেন না, সেই জিনিসগুলো রোবোটিক্সের মাধ্যমে করা হচ্ছে এবং খুবই নিখুঁতভাবে করা হচ্ছে। মানে ওখানে রোবটটাকে ইন্ট্রোডিউস করাই হয়েছে দুটো কারণে, কারণ খুব সূক্ষ্ম যদি অপারেশন হয় মানুষের হাত কাঁপে, খুব স্বাভাবিক সেটা, যত বড়ই ডক্টর হোক। এবং এই মানে রোবট কেন এনেছি, রোবটের একটা কারণ হচ্ছে খুব ফাস্ট কাজ করতে পারে, সেকেন্ড হচ্ছে ক্লান্ত হয় না, ক্লান্তি নেই, 24/7 করতে পারে। আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে রোবট খুব প্রিসাইজ হয়েতে একদম ঠিক যেই জায়গাতে যতটুকু অংশে ওকে বলা হয়েছে ঠিক ততটুকু অংশে, একটুও বাড়তিও কাটবে না, একটুও বাড়তি রক্তপাত হবে না। সো খুব সূক্ষ্ম যে অপারেশনটা, যেটাতে খুব রিস্ক ফ্যাক্টর কাজ করতে পারে, সেই জায়গাগুলোতে রোবোটিক্স সাংঘাতিকভাবে কাজ করবে, কারণ তো খুব প্রিসাইজ এরিয়াতে কাজ করবে, খুব ফাস্ট করবে, রক্তপাত কম হবে তার জন্য, কারণ অল্প এরিয়ার মধ্যে কেটে ও ব্যাপারটাকে সলভ করে দিচ্ছে। সো খুব ছোটোখাটো অপারেশন যেগুলো খুব রিস্কি, ডাক্তাররা এখনকার দিনে আস্তে আস্তে রোবোটিক্সের দিকে যাবেই, সবে শুরু হয়েছে এটা। এবার আজকের দিনে দেখা যাচ্ছে যেটা এআই নিয়ে সবচেয়ে বেশি মানুষ ভয় পায়, যে আমার মতো একটা ক্লোন তৈরি করছে, ডিপফেক ভিডিও বানানো হচ্ছে বা কোনো নোংরা ছবি নোংরা ভিডিও বানানো হচ্ছে। এই যে ডিপফেকের যে ব্যাপারটা, সেটা এআই আসার পর অনেকটি স্মুথ হয়ে গেছে, যারা স্ক্যামার তারা এই জিনিসগুলো আরও ভালোভাবে করতে পারছে। এর থেকে বাঁচার উপায় কি? ডিপফেকের যেটা মেন টার্গেট সেটা হচ্ছে মানুষের ক্ষতি করা অর এন্টারটেনমেন্ট পারপাস, যে আমি আজকে চাইলে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ইরানের হয়ে ফরে কথা বলাতে পারি, দুঃখ পাওয়াতে পারি। এবার এন্টারটেনমেন্ট তো একটা আলাদা সেগমেন্ট, কিন্তু সব থেকে রিস্ক ফ্যাক্টর যেটা ডিপফেকের, সেটা হচ্ছে একটা কমিউনাল রাইটও লেগে যেতে পারে, কারণ আমি যাকে দিয়ে যা খুশি তাই বলাচ্ছি। সেকেন্ড যেটা হচ্ছে মানুষের ক্ষতি করে দিতে পারি, কারোর হয়ে ওটিপি চাইতে পারি, অথেন্টিকেশনের একটা বড় জায়গা মিস করে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে আমি বাঁচবো কী করে? এখানে তো একটা নুডিটি এটা খুব বড় সেগমেন্ট, যে কাউকে দিয়ে আমি যা খুশি কথা, মানে রিসেন্ট আমার মনে আছে রশ্মিকা মার্ডানের একটা ভিডিও এরকম ভাইরাল হয়ে গেছিলো। ডিপফেকের এর জন্য একটা খুব সলিউশন আছে, মেটা এবং এরকম আরও কিছু কোম্পানি মিলে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে stopncii.org বা .com, এরকম একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটটা কি হয়, যদি আমার কনসার্ন ছাড়া যদি কোনো ভিডিও ভাইরাল হয় যেটা ফেক, আমি মনে করছি এটা ফেক ভিডিও, আমি যদি ওই ওয়েবসাইটে তুলে দিই, ও কী করে, ওর একটা হ্যাশ কোড জেনারেট করে একটা নেটওয়ার্কে সেই হ্যাশ কোডটা ছড়িয়ে যায়। এবার কি হয়, যদি কেউ ওই ভিডিওটা ওই নেটওয়ার্কে, মেটা বা এরকম যত সোশ্যাল মিডিয়া নিয়ে যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্কে আসে,
ওই ডিফেক্টওয়ালা ভিডিওটার হ্যাশট্যাগটা যদি ওর সাথে ম্যাচ খায়, সিস্টেম বুঝতে পারে যে এইটা ওই ভিডিওটা যেটা আমি কনসার্ন দিইনি। ওকে, তখন ওই সেই হ্যাশট্যাগটা যদি ম্যাচ করে যায়, ও সঙ্গে সঙ্গে ওই ভিডিওটা ওখান থেকে ব্লক করে দেয়, এবং সঙ্গে সঙ্গে ওই যে প্ল্যাটফর্মে ভিডিওটা আছে সমস্ত প্ল্যাটফর্ম থেকে ওটা উড়ে যাবে। সো এটা একদম খুব রিসেন্ট ওরা করেছে, খুব বেশি বছর হয়নি। সো স্টপ এনসিআই এইটা খুব সাংঘাতিকভাবে ডিপফেকের ক্ষেত্রে কাজ করে, এবং সেটা ফটো এবং ভিডিওর মাধ্যমে কাজ করে, কিন্তু অডিওর ক্ষেত্রে করে না। এবার এই প্রসঙ্গে আরও আমরা কথা বলবো। তুমি আজকে রোবোটিক্স নিয়ে কাজ করছো, তুমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো না ইংলিশ মিডিয়ামে পড়েছো? পুরো বাংলা মিডিয়াম। পুরো বাংলা মিডিয়াম। আজকের দিনে আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে অনেক ছেলেমেয়ে ভাবতেই পারে না যে আমি রোবোটিক্স নিয়ে কাজ করবো। ইভেন আমি নিজে যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, তখন আমাদের কাছে কোনো দিন রোবোটিক্সের কোনো যন্ত্র আমরা হাতে পাইনি। আমাদেরকে তখনও ওই শেখানো হতো কী করে কাঠের বেঞ্চ বানাতে হয়, কী করে লোহার একটা পাতি দিয়ে ধরে নাও কিছু একটা প্রোডাক্ট বানাতে হচ্ছে। এআই এর কনসেপ্টটা আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও ঢুকতেই পারেনি। তো আজকের দিনে ধরো একটা স্টুডেন্ট, সে সায়েন্স নিয়ে পড়াশুনো করছে ক্লাস 12-এ, সে কী করে রোবোটিক্স নিয়ে লাইনে যেতে পারে বা নিজে কিছু তৈরি করতে পারে? আমি যেভাবে শুরু করেছি সেটা আমি বলি। আমি সবার প্রথমে যখন শুরু করি, তখন স্টুডেন্টদের আমি পড়াতাম, আমি পড়াতে স্টুডেন্টদেরকে বলেছিলাম যে তোমাদের রোবোটিক্স ইন্টারেস্ট আছে? এবার ম্যাক্সিমাম স্টুডেন্টই রোবোটিক্স টার্মটা শোনেনি, বাংলা মিডিয়াম, তার ইন্টারেস্ট এরকম হয়েছে। দুটি স্টুডেন্ট আমাদের বলেছিল আমার ইন্টারেস্ট আছে। সো আমি সেখান থেকে শুরু করি, কারণ রোবোটিক্সে আমার নলেজ জিরো, কারণ একই রকমভাবে, কারণ আমি কোনো জায়গায় ট্র্যাডিশনালি তো রোবোটিক্স আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে শেখানো হয় না, আমি ইংলিশ মিডিয়ামে বলতে পারবো না, এখন হয়তো তাও শেখায়। সো এখান থেকে আমরা প্রথমে করি কি, চাঁদনি থেকে আমরা নর্মাল রোবটের স্ট্রাকচার কিনে 4টে চাকা লাগিয়ে পিছনে তারটা জুড়ে ব্যাটারির সাথে কানেক্ট করে, এমনি যেভাবে লোকে ওই টায়ার ঘুরিয়ে ঘুরিয়ে লাঠি দিয়ে ঘোরাতো, সেইভাবে আমি একটা রোবোটিক্সের খেলনা বানাই, একটা নর্মাল রোবট আমরা বানাই। বানানোর পরে আমাদের মাথায় আসে তারটা কেটে দেখি মানে ব্লুটুথ কানেকশানের ব্যাপারটা করা যায় কি না। সো ব্লুটুথ কানেকশানের ব্যাপারটা হওয়ার পরে মনে হলো, আচ্ছা এটা তো আমি বাড়ি থেকে চালাচ্ছি, বাড়ির বাইরে থেকে চালানো যায় কি? একটু ডিস্টেন্স বাড়িয়ে আমি দেখলাম, সামনে ক্যামেরা লাগিয়ে দূর থেকে দেখছি যে 1 কিলোমিটার দূর থেকে আমার রোবটটা কাজ করে কি না, মানে জাস্ট ফর কিউরিসিটি। এখানে বিজনেস বা বড় হয়ে বাঙালি ব্যবসা করবে এই সমস্ত মেন্টালিটি আমার ছিল না। এইটা করতে করতে যখন আমার ফান্ড শেষ হয়ে এলো, তখন আমার মনে হলো আমি যা করছি ভুল করছি। তার কারণ হচ্ছে আমাকে আলটিমেটলি জিনিসের ব্যাপারটাকে বেচতে হবে, নাহলে আমার ফান্ড থাকবে না। কারণ এটা তো এই নয় যে রোবটের যন্ত্রপাতি নষ্ট হয় তাহলে আমাকে সেটা কিনতে হবে, তখন আমাকে কেউ দেবে না। হাততালি পর্যন্ত ঠিক আছে এটা। এটা করবার পরে আমরা কি করলাম, আমরা ঠিক করলাম তাহলে আমরা বিক্রি করতে গেলে কি করতে হয়, তখন তাহলে একটা কোম্পানি করতে হয়, ব্যবসা করতে হয়, এই সমস্ত ধারণা এলো। সো আমার এখানে একটা খুব ক্লিয়ার ধারণা আছে, আমাকে যদি রোবোটিক্স শিখতে হয় প্রথমে আগে ঝাঁপিয়ে পড়ে যেতে হবে যে আমি একটা রোবট বানাবো, খরমোচার রোবট, তাই বানাবো। আমার মনে হলো যে গাছে জল দেওয়ার রোবট, তাহলে তাই বানাবো। এমন নয় যে রোবোটিক্স নিয়ে পড়াশোনা করতে গেলে আমাকে আইআইটিয়ান হতে হবে বা কিছু, একদমই প্রয়োজন নেই। আমার রোবটের প্রতি ভালোবাসা থাকতে হবে। মানে আমার একটি সুন্দরী মেয়ে দেখলে যেমন একটি ছেলের মনে হয় যে না এটা প্রেম করি না করি একবার দুটি কথা বলে দেখি, রোবটের প্রতি সেই ভালোবাসা থাকলেই তবে আসা উচিত। কারণ এটা দিনের শেষে যন্ত্র। ইতিহাসে আমি যখন মোগল সাম্রাজ্য পড়ছি, আমাকে পিঠে এসে আকবর এসে বলে না, ও আমার কথা পড়ছিস, ভালো লাগছে, এটা বলে না, যন্ত্র কিন্তু সেটা বলে। তুমি তো গত 5 বছর ধরে তোমার কোম্পানিতে অনেক রোবোটিক্সের প্রোডাক্ট তৈরি করেছো, অনেক এআই ইনক্লুড করেছো। কিছু ইন্টারেস্টিং প্রোডাক্টের ব্যাপারে বলো যেগুলো তুমি কাজ করেছো বা তৈরি করেছো। এরকম প্রচুর কাজকর্ম রয়েছে, কিছু আছে, কিছু চলছে, কিছু হবে, যেগুলো আমি সবকটাই মিলিয়ে মিশিয়ে একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। যেগুলো আমাদের রিসেন্ট আমাদের প্রজেক্টের কথা আমরা প্ল্যান করেছি জাস্ট কয়েক মাস আগে। সেটা হচ্ছে, ধরা যাক আমার খুব ক্লোজ কেউ মারা গেছে, তাকে আমি খুব ভালোবাসতাম, সে আমার গার্লফ্রেন্ড হতে পারে, আমার গার্জিয়ান হতে পারে। ফর এক্সাম্পল আমি ভগবানের সাথেই কথা বলতে চাই, মানে রামকৃষ্ণ মা কালীর সাথে কথা বলতে চাই, আমি এই লেভেলে বলছি। মানে কিভাবে সম্ভব? এটা এআইতে সম্ভব। কিভাবে সম্ভব? আমাদের যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসটা দিয়ে আমরা কি করতে পারি, আমি জানি আমি যার কথা ভাবছি, আমি এখানে ভগবানের কথা বলছি না, আমি ধরছি একজন আমার ধরুন খুব প্রিয় একজন মানুষ, তার ভয়েস আমার কাছে আছে, তার ভিডিও আমার কাছে আছে,
তাহলে অডিও ভিডিও ইমেজ আমার কাছে আছে। একটু আগে আমরা ডিপফেকের খারাপ দিকটা নিয়ে আলোচনা করছিলাম। আমি যদি তার ডিপফেক দিয়ে তার অ্যাক্টিভিটিগুলো ট্রেন করাই আমার সিস্টেমকে, তাহলে আমার সিস্টেমটা, আমার একটা পোর্টেবল সিস্টেম আছে যে সিস্টেমটা আমার সাথে যেখানে জায়গায় যেতে পারে, সেই সিস্টেমের মধ্যে আমি আমার ডিফেক্ট করা আমার প্রিয় মানুষটাকে ওর মধ্যে রাখলাম। যে সিস্টেমটা অন করলে সকালবেলা আমি সকাল 6টার সময় অন করে দিই, সকালবেলা ও এসে আমাকে গুড মর্নিং জানায়, ঠিক যেমনটাও সকালবেলা বলতো। বা সামনে দিয়ে গেল, কি রে আজ অফিস যাবি না? আচ্ছা, এরকম অ্যাডভান্স লেভেলের? অ্যাডভান্স লেভেলে। আমি এআইতে কাজ করছি, আমি লোয়ার অ্যাডভান্স ভাববই না। ওকে, মানে আমি ধরেই নেব যেটা হওয়া সম্ভব না, আমি সেটা নিয়েই আলোচনা করব, কারণ আমি নাহলে এআই নিয়ে কাজ করছি কেন। সো তাকে দিয়ে আমি ট্রেন করিয়ে তার সেই জিনিসটাকে যদি আনতে পারি, তাহলে আমার প্রিয় মানুষ আমার সঙ্গে রয়েছে। এইটা কিন্তু অসম্ভব নয়। আমি খারাপ দিকটা কেন ভাবছি? ডিপফেকে তো খারাপ হতে পারে, আমি করবো না। লাইক আজকের দিনে যদি সাপোজ আমার একজন রিলেটিভ যে মারা গেছে, তাকে আমি আমার চোখের সামনে দেখতে চাই, আমি তোমার কোম্পানিতে গেলাম, গিয়ে বললাম যে দাদা আমাকে একটা এআই দিয়ে এমন কিছু বানিয়ে দাও। সম্ভব, 100% সম্ভব। এর জন্য কীরকম কস্ট হতে পারে? একটা অ্যাপ্রক্স, আমি একটা আইডিয়া চাইছি। যে লাইক দেখো, মানে আমি এটা তো এখনো বিজনেস লেভেলে ভাবিনি। সো এটার এস্টিমেটেড কস্ট বলা মানে খুবই, মানে একটা বলপার্ক ফিগার আমি বলছি, অ্যারাউন্ড 4 to 5 lakhs হবে প্রোটোটাইপিং স্টেজে। কারণ আমি মার্কেট স্টেজে এখনও বলতে পারবো না, কারণ মার্কেটে আমি ব্যাপারটাকে আনিনি। ওকে, কিন্তু যদি সম্ভব অসম্ভবের রেসপেক্টে কথাটাকে তোলা হয়, তাহলে এটা 100% সম্ভব। এটা ছাড়া আর কি কি ডিভাইস বানিয়েছো? আরেকটা ডিভাইস আমাদের আছে, যে ডিভাইসটা আমরা, যে ধরো আমি চাইছি যে তুমি আমার যে যত কমিউনিকেশন তোমার আমার মধ্যে হচ্ছে, সেই কমিউনিকেশনটা আমি চাই আমাদের মধ্যে থাকুক। ওকে, তাহলে এইটা এনশিওর করবো কি করে? এবার তোমার কাছে একটা ফোন আছে, দামি ফোন আছে, তাতে দামি মাইক্রোফোন থাকবে এক্সপেক্টেড, সেই কথাগুলো রেকর্ডও করবে এক্সপেক্টেড, মানে তুমি না চাইলেও করবে সেটা। সো আমি চাই আমাদের মধ্যে যখন এই কমিউনিকেশন কনভারসেশনটা চলছে, আমি চাই এই কথাগুলো যেন বাইরে না যায়। সো আমি এটা এনশিওর করবার জন্য আমি কি করতে পারি, যাতে করে তোমার ডিভাইসটা সেটা বাইরের সাথে কমিউনিকেশনটা ওই সার্টেন টাইমের জন্য ব্লক রাখে। তুমি বলতে পারো ফোনটা বন্ধ রেখে দিতে পারি, তুমি বলতে পারো ফোনটা একটা জ্যামার কিনে বসিয়ে দিতে পারি। জ্যামার করলে কানেকশান বন্ধ হবে, ফোন বন্ধ করলে বাইরে কানেকশানটা টেম্পোরারি বন্ধ, জ্যামার করলে কানেক্টিভিটি বন্ধ। মাইক্রোফোন তো বন্ধ হবে না। মাইক্রোফোন তো বন্ধ হচ্ছে না, তুমি এনশিওর করবে কী করে? সো মাইক্রোফোন বন্ধ করাটা এনশিওর করা যাবে না। সো তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা মাইক্রোফোনের সাথে আমাদের যে ডিভাইসটা আছে, সেখানে তুমি ফোনটা চার্জ দেওয়ার জন্য রাখতে পারো, আমি তোমাকে অফার করো ফোনটা চার্জ দেওয়ার জন্য এখানে রাখতে পারো। আমরা কমিউনিকেশন করছি এখন, ফোনটা তো লাগছে না। সেই সময়টুকুর জন্য তোমার মাইক্রোফোনটা আমার শোনানো পথে ও কথা শুনবে, আমি ওকে যা শোনাবো তাই শুনবে। আচ্ছা, মানে ওকে যদি আমি ওই সময়টা আমি যদি ওকে হরে কৃষ্ণ হরে রাম শোনাতে চাই, তোমার মাইক্রোফোন সারা দিন হরে কৃষ্ণ হরে রাম শুনবে যতক্ষণ আমি তোমার সাথে কথা বলছি। এটা কিভাবে সম্ভব? থ্রু এআই। মানে আমি এটা খুব ডিটেলসে যাচ্ছি না, কারণ এইগুলো সিকিউরিটি ফেজের ডিভাইস, তো সাইবার সিকিউরিটিতে ইউজ হতে পারে। মানে তুমি এইভাবে ধরতে পারো যে আমাদের কানের তো একটা ফ্রিকোয়েন্সি লেভেল আছে, মাইক্রোফোনেরও একটা ফ্রিকোয়েন্সি লেভেল আছে, যে ফ্রিকোয়েন্সি লেভেলে মাইক্রোফোন শুনতে পায়। সব সাউন্ড মাইক্রোফোন তো নিতে পারে না, আমাদের কানও যেমন নিতে পারে না। সো মাইক্রোফোন যে ফ্রিকোয়েন্সিতে কথা শোনে, আমি সেই ফ্রিকোয়েন্সিতেই ওকে কথা শোনাবো। ওকে, এবার খুব স্বাভাবিকভাবে হরে কৃষ্ণ হরে রাম ওই ফ্রিকোয়েন্সিতে বাজবে, তুমি একদম প্লেন লাইক হরে কৃষ্ণ হরে রাম এরকমভাবে বাজবে না সেটা। বুঝতে পেরেছি, একটা ডিস্টর্টেড ওয়েতে বাজবে। এবং হ্যাঁ, এই কমিউনিকেশনটার সময় আমরা কিন্তু কোনো আওয়াজ পাবো না, কিন্তু তোমার মাইক্রোফোন শুধুমাত্র ওই আওয়াজটা পাচ্ছে। ওই মাইক্রোফোনগুলো ঠিক যেখানে যেখানে আছে সেখানে আমি ওই ফ্রিকোয়েন্সিটাকে ছাড়ো, একদম টার্গেট পয়েন্ট ধরে, তাহলে এই জিনিসটা পসিবল। আর কিরকম ধরনের? তারপরে আরেকটা আমাদের কাজ চলছে, আমাদের হঠাৎ একদিন মাথায় এসছে, মানে আমার যে পার্টনার আছে তার মা মারা গেছিলো আমাদের এই 2-3 বছর আগে। সো একদিন ওর মায়ের মৃত্যুবার্ষিকীর দিন আমাদের মধ্যে কথা হচ্ছিল। ও সেদিন অফিসে এসছে, কারণ বাড়িতে ও এক ছেলে, মা নেই, খুব ভালোবাসতো আর কি। স্বাভাবিকভাবে মৃত্যুবার্ষিকী, মায়ের মনটা ভালো ছিল না। আমরা কথায় প্ল্যান করছিলাম, যদি আজ কাকিমা থাকতো তাহলে আমাদের কোম্পানিতে এরকম কাজ হচ্ছে, কাকিমা দেখতে পেতো এরকম।
সো আমাদের এই প্ল্যান করতে গেলে তখন আমাদের ওই ডিভাইসটা আমি যেটা প্রথমে বললাম সেই ডিভাইসের প্ল্যান থেকেই আলোচনাটা শুরু হয়। সেখানে আমরা বললাম দেখ আমি ওকেই কথায় কথায় বলেছি যে আমার ছেলে আছে, তোরও একদিন হবে, এরা আমার বয়স হচ্ছে, কখন কে কতদিন থাকে কেউ জানে না। প্রচুর লোকের তো এই জিনিসটা ভাগ্য থাকে না, আমার মা বাবা বেঁচে আছেন, আমার ছেলে ভাগ্যবান যে এরা দাদু ঠাকুমার সান্নিধ্য পাচ্ছে। সবাই এইটা কিন্তু সবার ভাগ্যটা থাকে না। বা অনেকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে তার ফ্যামিলি নিয়ে, তার দাদু ঠাকুমা এখানে। তো একটা বাচ্চার গ্রোথের ক্ষেত্রে দাদু ঠাকুমার ভূমিকাটা খুব ইম্পর্ট্যান্ট। সেইটা আমি কি করে এনশিওর করতে পারি? আমাকে কেন ইউটিউবে যেতে হবে দাদু ঠাকুমার ঝুলি শোনার জন্য, দাদুর গল্প শোনার জন্য? সো আমি কি এটা করতে পারি না? আমি তো চাকরি করি, আমার ওয়াইফও চাকরি করেন, বাড়িতে আয়ার কাছে আমার ছেলে মানুষ হচ্ছে। সো ওর নলেজের জায়গাটা আয়ার কাছে যতটুকু নলেজ সেইটার মধ্যেই বড় হচ্ছে সে। এর বাইরে কি ইউটিউব, ভালো ইনপুট খারাপ ইনপুট সবটাই ঢুকছে। সো আমাদের প্ল্যানটা খুব সিম্পল, আমরা দাদু ঠাকুমা অন লাইভ করবো। মানে আমি ধরা যাক আজকে সকাল 6টার সময় আমি অফিস আর সকাল 8টায় ঘুম থেকে বেরোচ্ছি, ঘুম থেকে আমার ছেলে উঠছে, 8টার সময় আমি আর আমার স্ত্রী দুজনেই বেরিয়ে গেলাম। আমার ছেলে কাকে নিয়ে থাকবে? সে ছোটা ভীম ভালোবাসে, তা ছোটা ভীম তাকে একটা পুতুল কিনে দাও। টেডি সফটটয় না, সফটটয় উইথ আওয়ার আইওটি টেকনোলজি। তাতে কি হয়, ছোটা ভীমকে তার কাছে জগৎ কি, আয়া ছোটা ভীম বাচ্চাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এটা ছোটা ভীম ওর সাথে আছে, কিন্তু সফটটয় এই এক মারবো বললে ছোটা ভীম রিপ্লাই দেয়। ছোটা ভীম বললে কেন মারবে, মানে ছোটা ভীমের গলায় বলবে মারবে কেন আমাকে, আমি তোমার বন্ধু না? আচ্ছা। সো ছোটা ভীম অন লাইভ আমি যদি তুমি বলতে পারো তো আমি ইউটিউবেই পেয়ে যাবো। ক্ষতিকারক যতই ইউটিউব ফর কিডস আসুক, ক্ষতিকারক খুব, চোখের ক্ষতি, কানের ক্ষতি, মানে ক্ষতির শেষ নেই। আমি যদি ওকে সফটওয়্যারের ব্যাপারটাকে আনি, ও একটা বন্ধু পাবে। এইবার তুমি এর অ্যাডভান্টেজটা দেখো, ও যখন মারা যাবে, মানে ও অনেক বাচ্চাদের কি হয়, 3টি বাচ্চা সুসাইড করেছে ব্যাঙ্গালোরে, মানে বাবা বকেছে, অভিমান হয়েছে, কেন না ওরা মোবাইল দেখতো, বাবা একদিন প্রচণ্ড বকাবকি করেছে, ছাদ থেকে 3 বোন মিলে ঝাঁপ মেরেছে, মারা গেছে। প্রশ্নটায় বাবা বকাতে নয়, প্রশ্নটা হচ্ছে বাবা বকলো কেন, মোবাইল দেখায়, বাবা তো সারাদিন টাইম দেয় না, বাচ্চার দোষ না। তাহলে এর সলিউশন কী হতে পারে? এর সলিউশন খুব সিম্পল। আমি যে জায়গা থেকে সরে গেলাম, আমার বন্ধুর মানে আমার পার্টনারের মায়ের মৃত্যু থেকে আমাদের প্ল্যানটা ছিল যদি এরকম হতো, ওর মা একটা পাপেট টাইপের, মানে টেডি বিয়ারের যেমন হয়, টেডি বিয়ার নয়, মানে একটা ওর মায়ের একটা পুতুল যেটা সারাক্ষণ ওর সাথে কমিউনিকেট করে, বাবু খেয়েছিস, হতে পারে না এটা ডিফেক্ট তো, বা ঠাকুমার মতো একটা কিছু। বাচ্চার ক্ষেত্রে ঠাকুমা, মানে ধরো আমার বাবা, আমি ব্যাঙ্গালোর থাকি, আমার মা বাবা এখানে নেই, আমার বাবা আমার গলাটাকে আমি রেপ্লিকেট করলাম, ডিভাইসের মধ্যে ফেললাম, ডিভাইসটাকে সফটওয়্যারের মধ্যে ঢুকিয়ে দিলাম, সফটওয়্যারটা আমার বাচ্চার সাথে কমিউনিকেট করছে। একটা বাচ্চা আমার মায়ের রেপ্লিকা, একটা বাচ্চা মায়ের দাদুর রেপ্লিকা, বা দাদু ঠাকুমাকে জড়িয়ে ধরে খাটে করে বসে ঘুমায়। বাচ্চার অ্যাসপেক্টে কথাটাকে ভাবতে হবে। একটা বাচ্চার কাছে সাংঘাতিকভাবে ব্রেন ডেভেলপ করতে পারে। পয়েন্ট নাম্বার 2, বাচ্চাটার মন খুব খারাপ। আজকে আমার বাবা যদি অফিস না যেত, জানিস তো ছোটা ভীম, আজকে বাবা যদি অফিস না যেত আমি খুব খুশি হতাম, তোমায় বলতে পারছে না, সাহস নেই। বাচ্চাটা পুতুলটাকে বললো, আমার কাছে পুরো ডেটাবেসে চলে এলো, বাচ্চার হ্যাপিনেস স্কোর আমি মেজার করছি, ডেটা সায়েন্স করছি। মানে বাবা তার ফোনে অ্যাপে দেখতে পাচ্ছে যে আজকের বাচ্চার কি কি ইমোশন কাজ করেছে। একদম তাই, বাচ্চার কি কি ইমোশন কাজ করছে, বাচ্চাটা বাবাকে, এবং পুরো টেক্সট। আচ্ছা, তোমার কি মনে হয় না যে এতে ইন ফিউচার এআই মানুষকে ম্যানিপুলেটও করতে পারবে? লাইক ধরে নাও আজকে যদি ম্যানিপুলেট করে, তাতে এটা তো একটা খারাপ দিক হয়ে গেল। আমি আবারও বলছি, খারাপ দিকের শেষ নেই। ডিনামাইটের খারাপ দিক আছে, পরমাণুর বোমার খারাপ দিক আছে। প্রশ্ন হচ্ছে খারাপ দিক সব জায়গাতে আছে, প্রশ্ন হচ্ছে তুমি খারাপ দিকে যাবে কি না, এটা ইম্পর্টেন্ট। আবার এটা কি ইউজ করে ইন ফিউচার, লাইক ধরে নাও কেউ একজন খুব লোনলি পার্সন, যার কোনো সঙ্গী নেই, সে রোবট এবং এআইকে ইউজ করে নিজের একটা প্রেমিকা বানিয়ে নিতে পারে বা প্রেমিক বানিয়ে নিতে পারে। কথা বলি, মাঝখানে যে মুভিটা দেখেছি, মুভিটার নাম ছিল হচ্ছে HER। সেখানে দেখানো হয়েছে একটা অপারেটিং সিস্টেম মার্কেটে এসছে, এআই ওয়ালা বহু পুরনো সিনেমা, তখন লোক ডিরেক্টর ভেবেছিলেন। সেই অপারেটিং সিস্টেমটাতে তুমি প্রথম দিন নাম দিলে, আমার টার্মসগুলো মনে নেই, সেখানে তুমি অপারেটিং সিস্টেমটার নাম দিলে হচ্ছে রত্না। প্রথমেই তুমি সেট করলে তোমার অপারেটিং সিস্টেমে মেল হবে না ফিমেল হবে, উনি চুজ করেছে ফিমেল, নাম কি হবে রত্না। রত্নার ও
ওর সাথে কথা বলে, প্রেম করে, ওদের মধ্যে বিয়েও হয়, মানে অবভিয়াসলি ফুল জড়িয়ে বিয়ে নয়, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওয়ালা ওয়েসকেও লোকটা বিয়ে করে। সিনেমাটা যখন শেষ হচ্ছে তখন দেখাচ্ছে একদিন ও ফোন করেছে, কোনো ফোনে রিপ্লাই নেই, কমিউনিকেট করতে পারে, ও থ্রু ফোন কমিউনিকেট করতে পারে অপারেটিং সিস্টেম, বাড়িতে অপারেটিং সিস্টেমটা চলে, লোকটা খাওয়া দাওয়া সব ভুলে গেছে, কোনো মতে খায়, সারাদিন ওর সাথে কথা বলে, খুব ভালোবাসে। সিনেমাটা দেখাচ্ছে একদিন লোকটা ফোন ধরছে না, লোকটা অফিসে টেন্সড, খুব টেন্সড, ওয়াইফ তো ফোন করলো না, মানে ওএস ফোন করলো না, ও ভুলেই গেছে এটা একটা এআইওয়ালা ওএস। ও মেট্রো রেলে থেকে নেমে, মেট্রো রেলে যে সিঁড়িটা থাকে সেখান থেকে, আমার সিনটা মনে আছে, সিঁড়ি থেকে মানে ও হন্তদন্ত উঠতে গিয়ে পড়ে গেছে, গড়িয়ে আবার উঠে দৌড়াচ্ছে, হঠাৎ দেখছে ওএস ফোন করেছে, দিয়ে ফোন করে ও ওর সাথে কমিউনিকেট করছে, আবার সেই একটা আদুরে ভয়েসে লোক ফোন করছে, ফোন করে কথা বলার চেষ্টা করছে, কি গো আজকে অনেক দিন তোমার সাথে কথা হয়নি, অনেকক্ষণ। ও তখন ফার্স্ট কথা বলে, তুমি আমার সাথে কথা বলছিলে, এতক্ষণ তুমি কোথায় ছিলে, তুমি ফোন করলে না কেন? ও বলছে আসলে সিস্টেম আপডেট নিচ্ছিল তো। তখন খুব মানে আমার এক্স্যাক্ট টার্মগুলো মনে নেই, কিন্তু আমার একটু একটু মনে আছে, তখন ওকে বলে এটা আমি শুধু তোমার সাথে না, আমি বিভিন্ন নামে বিভিন্ন লোকের, আরও লক্ষ মানুষের সাথে কথা বলি, সবার বাড়িতেই তো ওএস ইনস্টল করা আছে। লোকটা প্রেমিকা ভেঙে যাওয়ার মতো লোকটা কাঁদে রাস্তায় দাঁড়িয়ে, এবং বাড়িতে এসে কম্পিউটারটাকে ভেঙে ফেলে দেয়, যা কথা বলবে না। মানে তোমার ওটা এই যে বলছো না যে আমি ওকে ড্রাইভ করছি, কিন্তু এআই সম্পূর্ণ রকমভাবে ড্রাইভ করে। মানে আমি তোমাকে এনশিওর করতে পারি আমি তোমাকে যে দিক থেকে নিয়ে যেতে চাই ঠিক সেই দিকেই এআইকে দিয়ে আমি তোমার নিয়ে যেতে পারি। সেটা খুব ভালো দিক, খুব খারাপ দিকও। চীনে যেভাবে আজকের দিনে রোবট ইউজ করা হচ্ছে, আমাদের ভারতে কিন্তু আমরা সেইভাবে রোবটের ব্যবহার দেখি না। এর কারণ কি? তার কারণ দেখো, আমরা চীন, ইন্দোনেশিয়া এরকম, তারপরে কিছু বাইরে থেকে যে যেমন প্রোডাক্টগুলো আনিয়েছি বা সেন্সার বা চিপ আনি, এখানে মেন সমস্যাটা হয়েছে যে এখানে না পিসিবি ডিজাইনিংটা তাও হয়, কিন্তু আইসিগুলো এখানে মার্কেটে পাওয়া যায় না। তুমি কাস্টম আইসি দিয়ে কাজ করতে পারবে না, কাস্টম চিপে কাজ করা যায় না। তার কারণ আমি যদি খুব ভুল না করি 7 থেকে 10টা জায়গাতে টোটাল এই কাস্টম মানে আইসি তৈরি করা হয় ইন্ডিয়াতে, এবং সেখানে প্রাইভেটাইজেশনটা অতটা তৈরি হয়নি। মানে তুমি চাইলেই একটা প্রোডাক্ট ভাবলে সেই প্রোডাক্টের আইসিতে নিয়ে যেতে পারবে না, তার কারণ এটা কোটি কোটি টাকা খরচা। আর মার্কেটও রোবোটিক্সের সেরকম তৈরি হয়নি, অ্যাওয়ারনেস নেই কোনো। একটা জিনিসের অ্যাওয়ারনেস যদি না থাকে লোকে ইউজ করবে না, ইউজ না করলে ডিমান্ড নেই, ডিমান্ড না থাকলে সাপ্লাই হবে কোথা থেকে? তাই এখন যেটুকু ডিমান্ড আছে সেই ডিমান্ডটার সাথে যদি আমি সাপ্লাই গ্যাপটাকে মিট করতে চাই, তাহলে আমাকে কোথাও চায়না থেকেই নিয়ে আসতে হবে। চায়না কি করছে? সেই জিনিসটাই বানাচ্ছে যেটা পুরো এন্টার ওয়ার্ল্ডে লাগছে, লটে বানাচ্ছে, সবাইকে ডিস্ট্রিবিউট করছে। কিছু কোম্পানি চায়না থেকে হোয়াইট ওয়ার্ক করে নিয়ে আসছে, মিনস আমি আমার এটাতে আমি একটা নিজের ব্র্যান্ডিং করে, নিজের ব্র্যান্ড হোয়াইট লেভেল করে, জাস্ট হোয়াইট লেভেলিং করে নেবো। সো তারা হোয়াইট ওয়ার্ক করছে। এখানে না হওয়ার যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। এখনও আপন করতে পারছে না রোবোটিক্সটাকে। প্রথম ভয় পাচ্ছে চাকরি চলে যাবে, দ্বিতীয় ভয় পাচ্ছে হচ্ছে এটা মানুষের জন্য ক্ষতিকারক। তুমি তো বাংলায় রোবোটিক্স কোম্পানি শুরু করেছো, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি, কি কি ডিফিকাল্টিস ফেস করেছো এই রোবট কোম্পানি শুরু করার সময়? প্রথম প্রবলেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কোনো ডিমান্ড নেই, জিরো ডিমান্ড। ওয়েস্ট বেঙ্গলের লোককে বোঝানোই সম্ভব হচ্ছে না যে এই ব্যাপারটা মার্কেটে কতটা ভ্যালুয়েবল, বোঝানোর দায়ও অতটা আমার নেই। তার কারণ হচ্ছে পয়সাটা খুব অত্যন্ত কম। তুমি আমাকে ওয়েস্ট বেঙ্গলের কয়েকটা কাজের কথা বলো যেখানে আজকের দিনে ইমিডিয়েটলি রোবট ইমপ্লিমেন্ট করা দরকার। জি, সর্বত্র। মানে রোবট কথাটা না অনেক ওপর লেভেলের কথা, যেখানে সব থেকে আমি এরমভাবে বলতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি তাহলে বোঝাতে সুবিধা হবে। 2 ধরনের কম্পিউটিং হয়, একটা এজ কম্পিউটিং, একটা ক্লাউড কম্পিউটিং। ফর এক্সাম্পল, আমার এক্ষুনি ডিসিশন নিতে হবে আমি কি করব। যদি এই সিদ্ধান্তটা আমাকে এক্ষুনি নিতে হয় তাহলে সেটা এজ কম্পিউটিং বলে। আর যদি এই সিদ্ধান্তটা আমি ক্লাউডে পাঠাবো, ক্লাউড জেনে তুমি আমায় ভেবে বলো যে কি করা উচিত, এইটাকে বলে ক্লাউড কম্পিউটিং। ওটা টাইম টেকিং, এটা ইনস্ট্যান্ট ডিসিশন। কেন লাগে? ধরো আমি গাড়ি চালাচ্ছি, টেসলার অটো কার চলছে, সামনে সিগন্যাল দেখেছে, ও যদি ক্লাউডে পাঠায়, ক্লাউড যদি বলে ও লাল, তাহলে তুমি দাঁড়াও, এত সময় নেই, ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে না। সামনে লোক চলে এসছে, আরে ব্রেক মারো। অটো ডিসিশন মানে অটোমেটিক ডিসিশন নিচ্ছে, কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নিচ্ছে। এইগুলো হচ্ছে এজ কম্পিউটিংয়ে হয়। সো কিছু ডিসিশন আমার ইনস্ট্যান্ট নিতে হয়,
সেগুলো এজ কম্পিউটিংয়ে যায়, কিছু ক্লাউডে যায়। প্রশ্নটা হচ্ছে এই জিনিসটা কোথায় লাগে? সব মানে রোবোটিক্স তো অনেক বড় ফিল্ড, এর একটা সাব পার্ট হচ্ছে অটোমেশন। ওয়েস্ট বেঙ্গলে যেটা সব থেকে বেশি দরকার, আমি আজ থেকে 2 বছর আগে গেছিলাম টাটা জামশেদপুরে। বিশাল বড় কোম্পানি, ওখানে হেভি ভেহিকেলস হয়, ওখানে স্পেসিফিক্যালি টাটা সিগনা বলে একটা ওদের ট্রাক আছে, সেটা তৈরি হয়, তার টেস্টিং হয়, তার জোন আছে। ওখানে গিয়ে শুনেছি আমি এবং দেখেছি নিজের চোখে 98% ম্যানুয়াল লেবার, অনলি 2টো রোবট রয়েছে, তারা স্টেশনারি রোবট। জামশেদপুরে টাটার মতো টাটা প্ল্যান, জামশেদপুরে 98% ম্যানুয়াল লেবার। তাদের ধারণা অটোমেশন ক্ষতিকারক, ওখানে লোক বিশ্বাস করে একদম যে তুমি একটা গাড়ি, ট্রাকের মতো একটা গাড়ি, সেটা ম্যানুয়ালি ওরা করছে। ম্যানুয়ালি গাড়ির সামনে থেকে টাটা ট্রাকের সামনে এরকম টি লেখা একটা ফ্রেম থাকে না, ওটা সুপ্রিম থেকে আসে। সুপ্রিমের যে প্লাস্টিক বানায় না, চেয়ার টেবিল, ওরা বানায় ওটা, ওইখান থেকে তৈরি হয়ে জামশেদপুরে যায়। জামশেদপুরে জাস্ট মানে 21টা স্ক্রু জাস্ট নাট বল্টু দিয়ে আটকাতে হয়। এই যে নাট বল্টু দিয়ে স্ক্রুটা আটকাচ্ছে, এটা ম্যানুয়ালি হয়। মানে ওই ছেলেটি যেটি করে, সে হয়তো সারাদিনে 80টা শুধু স্ক্রু ফিট করে, প্রত্যেকটা মানে আইটেমে 80টা করে স্ক্রু লাগাবে, পরের পাশের টেবিলে দিয়ে দেবে, দ্যাটস ইট, পুরো ম্যানুয়াল। এই কাজটা এআইকে দিলে ও একদিনে 8,000 গাড়ি বানিয়ে দেবে, কি 8 লাখ গাড়ি তৈরি করে দেবে। এই কাজটাকে আমাদেরকে দেওয়া হয়েছিল যে এটা কি ম্যানুয়াল থেকে অটোমেশন করা যায় না, কিছুই না, জাস্ট ওপরে ক্যামেরা লাগাবো, ক্যামেরা লাগিয়ে ব্যাপারটাকে আমি দেখে নেবো কোথায় কোথায় স্ক্রু লাগাতে হয়, এটা পসিবল এআই দিয়ে। ধরে নাও তুমি রাস্তায় বেরোলে আজকের দিনে, এখান থেকে তুমি নিউ টাউন, তোমার বাড়ি বিরাটি, তুমি বিরাটি থেকে সল্টলেক সেক্টর 5-এ আসছো, রাস্তায় বেরিয়ে তোমার কোথায় কোথায় ফিল হচ্ছে যেখানে রোবোটিক্স ইমিডিয়েটলি দরকার বা এআই ইমিডিয়েটলি দরকার? আমার তো সবার আগে মনে হয় পুরো রাস্তার যে ট্রাফিক সিস্টেমটা আছে সেটাই এআই মানে এমবেড করে দেওয়া উচিত। তার কারণ এই জ্যামটা অনেকাংশে কমে যাবে। আমি যদি আমাদের কোন সময়ে কত গাড়ি যায় এই ডেটাটা যদি ফিট করাতে পারি, যে আমার সিস্টেম জানে আজকে এয়ারপোর্টে সকাল 10টায় এরকম ভিড় হয়, এত গাড়ি যাতায়াত করে, এই ডেটা পাওয়া এমন কিচ্ছু বড় ব্যাপার নয়। এই ডেটা যদি আমি দিতে পারি সিস্টেমকে, এই 2.5 নম্বর গেটের জ্যাম অনেকাংশে কমে যাবে। মানে আমি ওই রাস্তা দিয়ে আসি, আমি ওই রাস্তার রেসপেক্টে বললাম, অনেকাংশে কমে যাবে। শুধু রাস্তা মানে রাস্তার জন্য ভিড়টা জ্যামটা হয় না। জ্যামের কারণ কি? একটা গাড়ি সামনে দিয়ে যাচ্ছে, গাড়িটা রাস্তাটা ও হট করে লেন চেঞ্জ করলো, এটা থেকে জ্যামগুলো তৈরি হয় মেনলি। কারণ পাশের গাড়িটা যে ফ্রিকোয়েন্সিতে যাচ্ছিলো, যে স্পিডে যাচ্ছিলো, সেটা কমে, এরকম হয়। এবার আমার কাছে রাস্তা এমনও এয়ারপোর্টে জোন টাইম তৈরি হয় যে ট্রাফিক পুলিশ রয়েছে, তার অজ্ঞতায় হোক, তার স্পিড, সে ক্লান্ত, সে দেখেনি, কি হয়েছে রাস্তাটা ফাঁকা, কোনো গাড়ি না, এদিকে গাড়ি যেতে পারছে না, ওদিকে গাড়ি যেতে পারছে, এরকম হয় এয়ারপোর্টের মতো জোনে হয়। মানে আমি এটা বলছি ট্রাফিক পুলিশ মানে সে সাথে কথা বলে। এই প্রবলেমটা সলিউশন একটাই, কলকাতার রাস্তার ম্যাপটা দিয়ে দেওয়া, কোন গাড়ি কখন, মানে কতগুলো গাড়ি কোথায়, মানে ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক যে লেন্থটা, কত গাড়ি যাচ্ছে না যাচ্ছে, এই ইনফরমেশনটাকে ফিট করে দেওয়া, ওকে বলা তুমি ট্রাফিকের এইটার ক্ষেত্রে ইনপুট দাও, দ্যাটস ইট। এটা গেল ট্রাফিকের কথা। এছাড়া আর কি কি হতে পারে যেখানে আমরা রোবোটিক্সকে ইমপ্লিমেন্ট করতে পারি? রোবোটিক্স ইমপ্লিমেন্ট করতে গেলে আমার যেটা মনে হয় কলকারখানাগুলোতে সবার আগে করা উচিত। বেঙ্গালুরুতে রিসেন্টলি তুমি দেখে থাকবে, খুব ভাইরাল হয়েছে, যে যারা সেলাইয়ের একটা কারখানায়, যেখানে গেঞ্জি তৈরি হয়, গেঞ্জি কাপড় তৈরি হয়, সেখানে প্রত্যেকের মাথায় একটা এআই ডিভাইস লাগিয়ে দেওয়া হয়েছে। ম্যানুয়াল ওটা ইনফরমেশনটাও ট্র্যাক করছে কী করে একটা মানুষ কাজ করে। আমার যেটা হচ্ছে কলকারখানাগুলোতে তো খুব পারফেক্ট জায়গা এআইকে ইমপ্লিমেন্ট করার। কিন্তু এক্ষেত্রে তো চাকরি চলে যাবে, বহু মানুষ এমন রয়েছে যারা আনস্কিল্ড থেকে আমি যদি স্কিল্ডের দিকে আমায় যেতে হবে। কম্পিউটারও এসেছিলো, চাকরি কিন্তু একটা জায়গা তৈরি করেছিল, তখনও ভয় পাওয়া হয়েছিল যে চাকরি চলে যেতে পারে। তখন কি করেছে, কিছু মানুষের চাকরি গেছে, যায়নি তা না, তারা বলেছে আমি কম্পিউটার শিখবো না, কম্পিউটারকে আমি ভয় পাই। ব্যাপারটা অনেকটা কীরকম, আমার যেটা পার্সোনাল মনে হয়, ছোটোবেলায় বাচ্চারা ভয় পায় না যে ওখানে জুজু আছে, যাবো না, বাচ্চার মা বলে না যে তুমি যাও, ভয়টাকে ফেস করো। এবার বাচ্চাটা একদিন সাহস করে গেল, মানে যতই যা হয়ে যাক না কেন আমাদেরকে এগিয়ে যেতে হবে, থেমে গেলে হবে না। একদমই তাই, তোমাকে নতুন মানে তোমার আপগ্রেডেশন দরকার, সিস্টেম আপগ্রেড হচ্ছে তাই। এবার আজকের দিনে যদি আমি একটা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি, আমার মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনটাকে আমরা কতটা সিকিউর রাখতে পারবো? কারণ ইন ফিউচার তো এমন হতে পারে যে এআই আমাদেরকে ম্যানিপুলেট করছে, লাইক ইলেকশন হচ্ছে, ভোট হচ্ছে কোথাও, বা ধরে নাও কোথাও কোনো দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে এআই। করতেই পারে।
ডিপ ফেকের যেটাই বলেছিলাম, ডিপ ফেকের সব থেকে বড় রিস্ক যেটা কমিউনাল রাইট লাগানোর খুব সম্ভাবনা বেশি। আজকে যদি আমি কোনো জাতি বা কোনো ধর্মের লোককে দিয়ে একটা বিধর্মী স্টেটমেন্ট দিয়ে দিই, প্রচুর লোক আছে, কোনো লোক কিন্তু ওই সাইটে গিয়ে স্টপ এনসিআইতে গিয়ে চেক করবে না ওটা। তো গভর্নমেন্ট কেন এটাকে কন্ট্রোল করছে না? কন্ট্রোল করার জায়গাই নেই। তুমি এইটা কন্ট্রোল করবে কোথা থেকে? তাহলে তো এটা হিউজ রিস্ক আজকের দিনে একটা। হিউজ রিস্ক, মানে হিউজ রিস্ক এটাতে। এইটা তুমি কন্ট্রোল করতেই পারবে না। এআই প্ল্যাটফর্মগুলো তো গভর্নমেন্টের এমন করা উচিত যে আজকের দিনে ইন্ডিয়াতে ধরে নাও 5টা এআই প্ল্যাটফর্ম রয়েছে, ChatGPT, জেমিনাই, এক্সেট্রা এক্সেট্রা। এদের ইন্ডিয়াতে পারফর্ম করতে গেলে একটা লাইসেন্স দিতে হবে। সেরকম যদি কিছু করে তাহলে কি রেগুলেট করা যায়? মানে সেটা রুলস বা রেগুলেশনস করা যায় কি না এটা আমি বলতে পারবো না এই রেসপেক্টে। এটা অনেক উপরের লেভেলের স্টেটমেন্ট হয়ে যাবে। আপাতত এটাতে কি হয় এই ধারণাটাই যারা রেগুলেটরি বডিতে আছে তারাই হয়তো জানে না। তারা ইউজ পাচ্ছে, ফ্রিতে পাচ্ছে, ইউজ করছে। কিন্তু ফ্রিতে পাওয়ার জন্য তুমি তুমি যে জেনারেটিভ এআইয়ের যে টুলগুলোর কথা বলছো, ChatGPT হোক, জেমিনি হোক, তুমি তোমার পার্সোনাল এটা সব দিয়ে দিচ্ছ যে আমি অয়ন, আমি অমুক জায়গাতে অমুক কোম্পানির ডিরেক্টর বা কোম্পানি কোফাউন্ডার, নিজেই দিয়ে দিচ্ছি এআই কে অনেক ইনফরমেশন যাতে কমিউনিকেশনটা আরো ইজি হয়। কমিউনিকেশনটা ইজি হয়, কমিউনিকেশনের বেটারমেন্টের জন্য। এই ইনফরমেশনটা ওর নিজেকে ট্রেন করতে কাজে লাগছে। ও তো প্রফিটের জন্য এটাকে করছে না। মানে এখন আপাতত নিজেকে ট্রেন করতে হবে। ট্রেন করতে গেলে কি চাই? ডেটা চাই। ডেটা কোথা থেকে পাবে? প্রচুর কোটি ডেটা চাই। কার থেকে পাবে? তোমার কি এটা কখনো ফিল হয় যে ইন ফিউচার এমন একটা সময় আসবে যখন মানুষের কোনো কাজ করবে না, মানুষ চুপচাপ বসে আছে, এআই সব কিছু করছে? আমি তো দেখি, আমি ফিল করি না, আমি এটা কিন্তু রীতিমতো আমি এটা বিশ্বাস করি। এই বিশ্বাস আমার আছে, মানুষের কোনো কাজ থাকবে না খাওয়া আর ঘুমানো ছাড়া। খেতেও তোমাকে হবে নিজেকে, ঘুমাতে হবে তোমাকে নিজেকে, মানে একদম বেসিক জৈবিক যে ব্যাপারগুলো সেটা ছাড়া বাদ বাকি মানুষের কোনো কাজ থাকবে না। মানুষের একটা কাজ শুধু থাকবে যেটা জৈবিক চাহিদার বাইরে। জৈবিক চাহিদার বাইরে মানুষ যে কাজটা করবে সেটা হচ্ছে ভাবা। সবাই ফিলোসফার হবে। যে ভালো ভাবতে পারবে তার টাকা আসবে। যে ভাবার ক্ষমতা হারিয়েছে সেটা সম্ভাবনা প্রচুর হাই। কারণ যখন ChatGPT করে দিয়েছে তুমি ভাববে, আগে একটা স্টেটমেন্ট তুমি ভেবে লিখতে ইংলিশে। এখন ভাবো, আমি স্যারকে একটা চিঠি লিখতে যাই, কালকে আমার ছুটি দরকার, ও তো সব লিখে দিচ্ছে। তুমি ভাবছো না? তারপর সবই তো ও করে দেয়। এবার তুমি ভাবনা চিন্তার ক্ষমতাটা হারিয়ে ফেলবে। মানে ওই ক্রিটিক্যাল থিঙ্কিং যে পাওয়ারটা, ক্রিটিক্যাল থিঙ্কিং এআই আনতে পারবে না। না আমি বলতে চাইছি ওই জায়গাটাই তোমার গেম। লাইক ধরে নাও একটা ছোট্ট বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ে, সে ছোটোবেলা থেকেই এআই এর সাথে মানে বিভিন্ন ধরনের কাজবাজ করছে, এআই এর সাথে কানেক্টেড। আজকের দিনে আমি যেভাবে আমার ইউটিউব জার্নি শুরু করেছি, আমি যেভাবে প্রত্যেকটা স্ক্রিপ্ট আজও ম্যানুয়ালি রিসার্চ করি, খুঁজে ইনফরমেশান বের করি, এটা মানুষকে হিট করতে পারে, এই জিনিসটা মানুষের পছন্দ হতে পারে। এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা, এটা যদি আমি আজকে ছোটোবেলা থেকে এআই ইউজ করতাম, ChatGPT-তে মারলাম, আচ্ছা আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও, ও লিখে দিল, সেই জিনিসটা তো আমার মধ্যে আসতো না। তো এবার আজকের দিনে যারা শুরু করছে কাজটা, তারা তো এই জিনিসটা করছে না। তো ইন ফিউচার তাহলে তো তাদেরও তো তাহলে ক্রিটিক্যাল ক্ষতি হবে। এআই তাদেরকেই ভয় পায় যারা ভাবতে পারে। এবার এই কারণে আমি যখনই আমাকে কেউ স্ক্রিপ্ট পাঠায়, আমি যখনই দেখি যে সেই এআই দিয়ে লিখেছে, লাইক নিজের বিন্দুমাত্র এফোর্ট নেই, কয়েকটা প্রম্পট লিখলে এর থেকে বেটার স্ক্রিপ্ট লেখা হয়, আমি রিজেক্ট করে দেয়, দরকার নেই আমার। তো এখানে একটা প্রশ্ন আসে, এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ারটা যে নষ্ট করে দিচ্ছে এআই আস্তে আস্তে মানুষের মধ্যে থেকে, আমরা মানুষেরাও তো চেষ্টা করছি। লাইক ইলন মাস্ক একটা নতুন নাকি ডিভাইস লঞ্চ করেছে, নিউরো চিপ সামথিং কিছু একটা, যেটা মানুষের মাথায় লাগানো থাকবে এবং মানুষকে আর কিছু ভাবতে হবে না, সে সব কিছু কন্ট্রোল করে দেবে পুরো। তাহলে তো আর কিছু হিউম্যানিটি বলেই তো কিছু থাকছে না। আর না থাকবে, আমি এটা বিশ্বাস করি। ক্রিয়েটিভিটির জায়গাটা এখনও নিতে পারেনি, ভবিষ্যতেও নিতে পারবে কতদূর। কারণ দেখো একটা জিনিস বুঝতে হবে, এআই আউটপুট দেয় কিসের ওপরে? ডেটার ওপরে, পাস্ট ডেটার ওপরে দাঁড়িয়ে ও ফিউচারটা প্রেডিক্ট করে। এই যাকে বলা হয় এআই হ্যালুসিনেশন। মানে ব্যাপারটা হচ্ছে, তুমি আগে 3 দিন আমাকে 4টে বাজে কথা বলেছো, যতবারই দেখা বাজে কথা বলেছো, নেক্সট বার আমি যদি তোমার বিহেভিয়ার কেমন জিজ্ঞেস করি, আমি ধরে নেবো তুমি বাজে কথা বলবে, নাও তো বলতে পারো। বাল্মীকির হওয়ার আগের স্টেজে যে আমি যদি জিজ্ঞেস করি ওকে, ও রত্নাকরের নলেজটা ওর কাছে আছে, ও দস্যুই থাকবে, দস্যু বাজে লোক। ও যে বাল্মীকি হয়ে গেছে, ও যে রামায়ণ লিখতে, ওর কাছে কিন্তু ডেটা নেই।
ও ফিচার এবার ওকে তুমি মাল্টিপল টাইমস বললে না লোকটা ভালো, লোকটা আমার সঙ্গে দেখা হয়েছিল, এখন তো চুলে জটা হয়ে গেছে, এখন তো একটা বই লিখছে শুনলাম। এই ইনফরমেশনটা যখনই ভালো ইনফরমেশনটা মোটামুটি 50% বা 60%-এর রেশিওতে চলে আসবে, 60-40 হয়ে যায় ভালো ইনফরমেশনটা, তখন বলে না লোকটা অতটাও খারাপ নয়। এটা হচ্ছে এআই এর সমস্যা। এআই এই জায়গাতেই আটকায়, ও পাস্ট ডেটার ওপর ট্রেন্ড, তাই জন্য তার ওপর ও প্রেডিক্ট করে। এই জায়গাতে একটা ব্যাপার আছে, কগনিটিভ এআই বলে একটা কনসেপ্ট আছে যেটা এখনও মার্কেটে আসেনি। কগনিটিভ এআই হিউম্যান ইন্টেলিজেন্সের সমান আউটপুট দিতে পারে। খুব মানে একদম ভেরি রিসেন্ট 2025 বা 26-এ এনভিডিয়া কগনিটিভ এআইয়ের ওপর কাজ শুরু করেছে। দেখবে ওদের একটা প্রাণী আছে, একটা রোবট আছে, সেটা কগনিটিভ এআই বেসড রোবট, ওরা দাবি করছে। কিন্তু এখনও ওরা 100% কগনিটিভ এআই পেরেছে বলে ওরা দাবি করে না। মানে ওটা প্রেডিক্ট করতে পারে, ওটা তুমি যদি দাও একদম তোমার হিউম্যান ইন্টেলিজেন্সের মতোই লাগবে। ওটা চলে আসলে তো তাহলে ওরা পুরোপুরিভাবে না, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই এই অ্যাসপেক্টে, যে এআই মানুষের চাকরি, ধর গ্রাফিক ডিজাইনারের চাকরি অ্যাট স্টেক। কারণ ক্যানভা তো সব কিছু করে দেয়, ক্যানভার মতো টুলে তুমি সব করে দিতে পারো, ডিজাইন করে দিতে পারো, ডিজাইন দিয়ে দিলে বলে এরকম ডিজাইন বানিয়ে দিলেও 16টা ডিজাইন বানিয়ে দেবে, খুব ফাইন। আমি ওকে বলেছিলাম মহালয়ার ওপর একটা পোস্টার বানিয়ে দাও, ও খুব সুন্দর একটা পোস্টার বানিয়েছে, ক্যাপশন দিয়ে বানিয়েছে, দেখে মনে হচ্ছে একদম দুর্গা ঠাকুরের একটা ব্যাপার আছে। ও তো নলেজ সেটাই। মহালয়ার যে কনসেপ্টটা ওর কাছে কিন্তু নেই, মানে কনসেপ্টটা আছে, ইমোশনটা তো নেই। ও হাতে একটা মানে এরকম একটা লোক গঙ্গার মধ্যে বসে আছে, এখানে একটু জল তর্পণ করছে, এইটা লিখেছে, তর্পণ বানানটা ভুল লিখেছে, হোয়াট এভার মানা যায়। তার মধ্যে একটা শিউলি ফুলও ফেলে দিয়েছে, তার মধ্যে একটা আম পাতা ফেলে দিয়েছে, হাতের মধ্যে আম পাতা কেন কেউ জানে না, ওর মনে হয়েছে একটা পাতা দিয়ে দিয়েছে। তারপরে বলা হলো যেটা প্রবলেম, ও ভাবতেই পারছে না, ওর পাস্ট ডেটা থেকে ট্রেন্ড হয়ে ও একটা ডিজাইন তৈরি করেছে। এইবার একটা ব্যাপার আছে, প্রশ্নটা হচ্ছে যে তাহলে যারা ভাবতে পারে তাদের চাকরি সেফ এখনো পর্যন্ত, কারণ যন্ত্র এখনো সেই জায়গাতে যায়নি যে প্রচুর ভালো পরিমাণে ভাবতে পারে, বানাতে পারে। প্রশ্নটা হচ্ছে এআইকে খুব বকাঝকা দিয়ে কাজ করাতে হয়। যারা খুব প্রো লেভেলের তারা প্রম্পট লেখার সময় বকা দেয়। আমি দেই আমি অনেক সময় কি হয়, এমন ইনফরমেশন ওর কাছে চাই, সেম রিপিটেটিভ মিস্টেক করে যাচ্ছে। ধরুন আমি জিজ্ঞাসা করলাম যে জুবিন গর্গের মৃত্যু কী করে হলো, আমি জাস্ট নর্মাল চ্যাটজিপিটিতে লিখে সার্চ করেছি, আমি কোনো অপশান ক্লিক করিনি। জুবিন গর্গ তো মারা যায়নি, জুবিন গর্গ এখনও বেঁচে আছেন। এই যে একটা ভুল ইনফরমেশন, বা ধরে নাও আমি তোমাকে বললাম এই শব্দটা তুমি ইউজ করবে না, এই শব্দটা আমার পছন্দ নয়, তুমি শুদ্ধ ভাষাটা ইউজ করো। ওকে আমি অন্তত 10 দিন আমি ওকে বলেছি ইউজ করো না, সেম রিপিটেড মিস্টেক করেই যাচ্ছে। একদম তখন বলতে হয় তুমি এটা ইউজ করলে কেন, একদম আঙুল তুলে এই এটা কেন, এটা কেন করলে, তুমি বলো তুমি কেন করলে। মানে একটা লোক, যে লোকটা ক্লান্ত হয় না, যেই লোকটার কোনো অপমান বোধ নেই, কিন্তু এই লোকটা প্রচণ্ড বুদ্ধিমান বলবো না, তার কাছে প্রচুর ডেটা আছে, তাকে বললে একদম নির্বিচারে খাটতে পারে, এরকম একটা খনি শ্রমিকের মতো আমি ওকে দেখি। যে খনি শ্রমিককে 24 ঘন্টা 24x7 আমি পাবো, বিনামূল্যে পাবো, এবং একে যা বলবে সেটা করে দেবে, এবং 4টে কথা শোনাবো না পারলে। আজকের দিনে তাহলে ভারতবর্ষকে আমরা যদি টেকনোলজিক্যাল দিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি এই মুহূর্তে? সবার আগে আমার যেটা মনে হয়, যেটা জানি না কিভাবে পসিবল, কিন্তু আমার মনে হয় সবার আগে এই যে বাইরের টুলগুলো, আমরা না সার্ভিস বেসের দিকে অনেকটা ঝুঁকে। তার কারণ আমরা যখন শুরু করি তখন আমরা সার্ভিস বেসের দিকে, কারণ আমাদের পয়সা দরকার, ব্যবসাতে তো ওটাই ইম্পর্টেন্ট। একটু প্রোডাক্ট বেসে যাওয়া উচিত, একটু না বেশ অনেকটাই যাওয়া উচিত। তার কারণ প্রোডাক্ট বেসে যেতে গেলে প্রথমে প্রচুর খরচা হয় ঠিকই, কিন্তু তুমি যদি প্রোডাক্ট বেসে না যাও, তুমি যদি অন্যের, আজকে তুমি বলছো যে আমি তো চ্যাটজিপিটিতে করে নেব, আমি তো ক্যানভাতে করে নেব, তার মানে তুমি কোনো একটা প্রোডাক্ট ইউজ করছো, সেটা যদি ইন্ডিয়ান প্রোডাক্ট না হয়, সেটা যে কারণেই হোক, তুমি টাকাটা বাইরের কান্ট্রিকে দিচ্ছ, নিজের কান্ট্রিকে দিচ্ছ না, ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে তোমার ওপরে। এই ডিপেন্ডেন্সিটা তোমাকে হাঁটাতে হবে। এটা রোবোটিক্সেও সত্যি, যেটা রোবোটিক্সে আমরা ফুললি চায়না ডিপেন্ডেন্ট, কেউ মানুক না মানুক। আমি তোমাকে বলছি একদম নাম ধরে, হিগ ভিশনের মতো কোম্পানি মেড ইন ইন্ডিয়া বলে লিখে পুরো চায়নার প্রোডাক্ট ইউজ করে,
তাহলে এই যে গভর্নমেন্ট থেকে মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া যে ইনিশিয়েটিভগুলো হচ্ছে, তার কি আমি গ্রাউন্ড জানি না। গ্রাউন্ড আমি জানি রিয়েলিটি না কি? কেন এটা হয়, প্রত্যেকটা জাস্ট বাক্সগুলোতে মেক ইন ইন্ডিয়া লেখা থাকে। আমি তোমার সামনে চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি যে কোনো ক্যামেরা জাস্ট খোলসটা খুলে জাস্ট তুমি চিপটাতে যাও, সনিক্সের চিপ থাকে, আর চায়নার থেকে মালটাকে তুলে আনা হয়, হোয়াইট লেভেলিং, সিম্পল হোয়াইট লেভেলিং। শুরুর দিকে আমরা স্পাই ডিভাইস নিয়ে আলোচনা করেছি। আমার মাঝে মাঝে এই জিনিসটা ফিল হয়, আমাদের কাছে যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে, এই ডিভাইসগুলোর মধ্যে তো চায়না যেহেতু সমস্ত কিছু ওদের গভর্নমেন্ট কন্ট্রোল করে, সমস্ত কোম্পানিকে, ওরা তো এমন কিছু ছোটো 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 ডিভাইস প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, এবং সেই ডিভাইসগুলো একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে হাই অথরিটি যারা রয়েছেন আমাদের গভর্নমেন্টে, তাদের কাছে পর্যন্ত অ্যাক্সেস থাকতে পারে, এবং সেগুলোর মাধ্যমে চায়না তো সমস্ত ডেটা তাদের কাছে নিয়ে যেতে পারে। তো ইভেন করে না, তোমায় কে বলছে? মানে তুমি ধারণা করছো কেন তোকে করে না? ওরা করে না এই কারণে, তখন ব্যবসা বন্ধ করে কী লাভ? লাইক আমরা ধরতে পারছি না আজকের, কিন্তু ধরা হতে যাক, হতে পারে। ও করলো। আমি বলছি ইসরায়েল যেমন জিনিসটা করেছিল, ওরা যে পেজার অ্যাটাকটা করেছিল, কয়েক বছর ধরে ওরা পেজার বিক্রি করে গেছে, এবং সেই পেজারের মধ্যে ছিল আসলে এক একটা করে ছোট ছোট বম ছিল। রাইট রাইট। এমন জিনিস তো চায়নাও করতে পারে। করে তো, তুমি ধরে নিচ্ছ কি করে? আমি একটা, ধরো তুমি বাড়িতে ক্যামেরা লাগাবে, তুমি কি কখনো ইউনিক্সের ক্যামেরা লাগাবে? তুমি বিশ্বাস করতে পারবে না কোয়ালিটি কি হবে না হবে। তুমি তো একটা স্ট্যান্ডার্ড কোম্পানি হিগভিশন বা এরকম নাম যেটা শুনেছি সেটাই হিগভিশন। হিগভিশন শুনেছো, তুমি হিগভিশন লাগাবে, বা আর ওরকম এরা স্ট্যান্ডার্ড ক্যামেরা লাগাবে। ক্যামেরার কোম্পানি তো খুব স্পেসিফিক, মানে এরকম তো না মোবাইল 10 রকমের আছে, ক্যামেরা কিন্তু খুব স্পেসিফিক, সব কোম্পানি করে না। এই কোম্পানিগুলো যে কোম্পানি মানে ক্যামেরাটা যে প্রসেস করে, যে ফিটটা নেয় সেটা তো প্রসেস করে একটা কোম্পানি, সনিক্স বলে, সেই কোম্পানি একটা মনোপলি বিজনেস, আর কেউ করে না। সনি নয়, সনিক্সের ইউজ হয়, সেইটাই চায়নায় তৈরি হয়। চায়না ওই পুরো প্লাস্টিকের খাঁচাটা তৈরি করে, প্লাস্টিক মোলটা বানায়, সেন্সারটাকে ভরে, তুমি যেমন ডিজাইন চেয়েছো সেই ডিজাইনটা করে দেয়। তোমার কি কোম্পানি হিগভিশন লিখে ইন্ডিয়াতে আসে, ডিফারেন্ট জায়গাতে বাক্সটা তৈরি হয়, সেই বাক্স নিয়ে বিক্রি হয়ে যায় সব জায়গাতে মেক ইন ইন্ডিয়া। আমরা চায়নাতে কন্ট্যাক্ট করেছিলাম, আমাদেরও ধারণা ছিল যে আমরাও একটা খুব তাড়াতাড়ি বড় হব, সমস্ত কোম্পানি যা টার্গেট থাকে যে এই বছরই আমরা বড় কিছু করবো, একটা প্রোডাক্ট নিয়ে আসবো। সো আমরা কী করি, আমাদের একটা আইডিয়া আমরা চায়নার সাথে শেয়ার করি যে আমরা করবো, ওদের মধ্যে সাথে আমাদের এনডিএ হয়। ওরা বলেছে কি করতে হবে, ওরা সেকেন্ড যে কথাটা বলে, প্রথম কথাটা হয়, সেকেন্ড যে কথাটা বলে মেক ইন ইন্ডিয়া লিখে পাঠাবো। আই সোয়ার, মানে এই কথাটা সেকেন্ড কথা ছিল ওদের, মেক ইন ইন্ডিয়া লিখে পাঠাবো। মানে আমি তো দেখেছি যে আমি আরও কিছু কোম্পানির নাম নিচ্ছি না, মানে তাদের কোম্পানির ভেতরে সবটাই চায়নার প্রোডাক্ট, মানে তুমি খুলবে পুরো চাইনিজে লেখা। এই স্পাই রিলেটেড কথা থেকে আরেকটা প্রশ্ন মাথায় আসছে, আজকের দিনে ইউপিআই বা নেট ব্যাঙ্কিং এটা তো খুব কমন হয়ে গেছে, এবং ইউপিআই এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে ইন্ডিয়া গ্লোবালি ব্যাঙ্কিং পেমেন্ট সিস্টেমকে ডমিনেট করছে। একদম ভেরি ট্রু। এবার এই যে ইউপিআই, অনেকে বলে যে দাদা আমার ফোনে মিস কল এসছে, আমার ফোন থেকে টাকা চলে গেছে। একটা মিস কলের মাধ্যমে কি একটা মানুষের ফোন থেকে টাকা নিয়ে যাওয়া সম্ভব? মিস কলের মাধ্যমে টাকা নিয়ে যাওয়ার ধারণাটা আমার দেখো, এটা সাইবার সিকিউরিটির পার্টে, আমার অতটা ধারণা নেই সাইবার সিকিউরিটিতে, কিন্তু মিস কলের মাধ্যমে যায় বলে আমার ধারণা নেই, তার কারণ এটা সম্ভব হয়তো না, কারণ এর ডোমেনটা আলাদা। তোমার সিকিউরিটি, তুমি বলছো তোমার সাইবার সিকিউরিটি ডোমেনটা ডিফারেন্ট, কিন্তু আমি তোমাকে যদি বলি এআই এর মাধ্যমে কি এটা করা সম্ভব? একটা ব্যাংকে হ্যাক করা সম্ভব? এআইকে এমনভাবে ট্রেন করা শুধু মিস কল দিয়ে সম্ভব না। শুধু মিস কল, তোমার ফোন নাম্বারটা রয়েছে, এবার এই ফোন নাম্বার দিয়ে, ফোন নাম্বারটা খুব ভালনারেবল ডেটা, কিন্তু যেটা তোমার পেগাসাস বলে একটা সফটওয়্যার ছিল, যেটা ইসরায়েল একটা স্পাইং সফটওয়্যার তৈরি করেছিল, সেখানে শুধু ফোনে একটা মিস কল আসতো, ফোন ঢুকতোও না, রিসিভও হতো না, জাস্ট মিস কল আসতো, তাতেই নাকি ফোনটা পুরো হ্যাক হয়ে যেত। আমার সত্যি এটাতে ধারণা নেই, আমি বলতে পারবো না, এটা পুরো সাইবার, এটা এআই এর থেকে বড় এটা সাইবার সিকিউরিটি। আচ্ছা তুমি তাহলে এটা বলো যে কোনো ব্যাংকে হ্যাক করা কি এআই এর মাধ্যমে করা সম্ভব? এআই এর মাধ্যমে, এআই এর টার্গেটটা না বেসিক্যালি হ্যাকিং এর নয়, মানে হ্যাকার যারা হয় তাদের উদ্দেশ্য আলাদা, এআই এর উদ্দেশ্যটা আলাদা। এআই এর উদ্দেশ্য হচ্ছে যে জিনিসটা আমি ভাবতে পারছি বা পারতাম বা পারবই না, এই তিনটে জিনিসটা, মানে আমার ইন্টেলিজেন্স তো সীমিত, আমি একটা সার্টেন লেভেলের পরে গিয়ে তো ভাবতে পারি না, মাথাটা এইটুকু কাজ করছে, এইটাকে ইনফাইনাইট করে দিয়েছে। আচ্ছা, একজন সাধারণ মানুষ, বৃদ্ধা,
বা ধরে নাও আমার বাবা মায়ের কথাই বলছি, মাঝে মাঝে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা ছবি আসলো, একটা লোক এক বস্তা ভর্তি করে কলা নিয়ে যাচ্ছে, বা ধরে নাও একটা চাষি প্রচুর পরিমাণে তরমুজ চাষ করেছে, মা বলছে এই দেখ কত সুন্দর তরমুজ, আমি বলছি মা এটা তো এআই দিয়ে তৈরি। এটা তো আমি ডিস্টিংগুইশ করতে পারছি, তারা কি করে পারবেন? এর কি কোনো টেকনোলজি আছে? এআই ভিডিওগুলো প্রথম কথা বোঝা যায়, ঠিক আছে। গুগল এখন রিসেন্টলি চালু করেছে, ওরা এআই জেনারেটেড কন্টেন্টে ওয়াটারমার্ক করে দিচ্ছে এআই জেনারেটেড। আর আগে যেটা হতো, যদি ডিফেক্টওয়ালা ভিডিও হয় তার জন্য কিছু টুল রয়েছে। মানে ধরা যাক যে আমি একটা ডিফেক্ট করা একটা ভিডিও আমি দেখেছি, আমি বুঝবো কি করে এটা ডিফেক্টওয়ালা? তার জন্য কিছু টুল রয়েছে, হাইব একটা আছে, সেন্টিনেল একটা আছে। সেই জায়গাতে তুমি যদি ভিডিওটা দিয়ে দাও, আপলোড করে দাও, বলে দেবে এটা ডিফেক্ট করা বা এটা এআই জেনারেটেড। সেটা অডিওতেও আছে, সেটা ভিডিওতেও আছে, সেটা টেক্সট এবং ইমেজ চারটেতেই পাওয়া যায়। এটা কি তোমার প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পাওয়া যায়, এই যে টুলগুলোর কথা তুমি বলছো, নাকি এগুলো শুধু নর্মালি যেগুলো ইউজ করেছি ম্যাক্সিমামটাই আমি দেখেছি হচ্ছে ওয়েবসাইটে। এদের ওয়েব অ্যাপ নিশ্চয়ই মার্কেটে অ্যাভেলেবেল, কারণ এগুলো না নর্মালি ওয়েবসাইটেই লোকজন ইউজ করে। কারণ তুমি যে ভিডিওটা আপলোড করছো সেগুলো একটু বেশি ডেটার হবে আশা করা যায়। দাদা, আজকের দিনে একটা জিনিস দেখা যাচ্ছে, মার্কেটে র্যাম এবং এসএসডির একটা হিউজ শর্টেজ। কেউ পিসি বানাতে যাচ্ছে, প্রচুর দাম, এবং যখনই মার্কেটে জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন এত দাম বেড়ে গেল হঠাৎ করে, রাতারাতি ডবল ট্রিপল দাম হয়ে যাচ্ছে, তখন বলছে সব এআইতে ইউজ হচ্ছে। না, এটা ট্রু। মানে এটা আমরা রিসেন্ট, মানে আমাদের রোবোটিক্সও তো প্রচুর এসএসডি মেমোরি কার্ড লাগে, আমরা এটা ফেস করেছি, আমরা এটা দেখেছি। আমরা চায়নার একটা কোম্পানি আছে, ওদের সাথে কমিউনিকেটও করেছি। ওরা স্পেসিফিক্যালি মেমোরি কার্ডগুলোই বানায়, হোয়াইট মানে রিলেবেলিং করে বিক্রি করে। এবার ওইখানে ওরা যেটা মেনলি আগে করতো, আগে ওরা মার্কেটে সেল করতো, বিভিন্ন কোম্পানির হয়ে স্যানডিস্ককে দিত, ওয়েস্টার্ন ডিজিটালকে দিত। ওরা এখন এইগুলোকে নিয়ে ইউএসএ এক্সপোর্ট করে দিচ্ছে। ওদেরও বক্তব্য একই, ওরা এইখানে যে টাকাতে ওরা বিক্রি করবে তাতে ওদের লাভ নেই। ওদের বক্তব্য হচ্ছে ওরা এইটাকে লাগাচ্ছে এআই ইঞ্জিনগুলোতে। সো যে জেনারেটিভ এআই যে ইঞ্জিনগুলো রয়েছে তাতে এই মেমোরি কার্ডের একটা ভয়ঙ্কর শর্টেজ চলছে এখন। সেই শর্টেজটাকে ওভারকাম করবার জন্য ওরা মেমোরি কার্ডগুলোকে এক্সপোর্ট করে। সো সেই কারণে যেহেতু ওখানে লাভটা বেশি, ওখানে রিটার্নটা বেশি, সো ওরা ওইখানে চলে যাচ্ছে মেমোরি কার্ডগুলো, ওরা আর এগুলো ইন্ডিয়াতে এক্সপোর্ট করছে না। ইন্ডিয়া কেন, পুরো এন্টার ওয়ার্ল্ডেই শর্টেজ চলছে এটা। শুধুমাত্র এই র্যাম আর এসএসডি কিন্তু নয়, অনেক জায়গায় বলা হচ্ছে এআই প্রচুর পরিমাণে জল খেয়ে নিচ্ছে। এর কনসেপ্টটা এটা ট্রু। রিসেন্ট একটা পেপারে দেখলাম যে 700 কিলোলিটার ওয়াটার, আমাদের যে পানীয় জল আছে, 700 কিলোলিটার পার ডে কনজিউম করে GPT-3। মানে এটা একটা বিশাল বড়, মানে আমরা পার ডে যদি এরকম, আমি আরেকটা আর্টিকেলও এরকম আমি পড়েছি যে জিপিটিতে আমি যদি কোনোটা 100 ওয়ার্ডের কোনো একটা ডকুমেন্ট তৈরি করি, সেটা 500 মিলিলিটার জল কনজিউম করে নেয়। সেটা কি সমুদ্রের জল নাকি না, পানীয় জল? এটা আমরা যন্ত্রের ক্ষেত্রে এটা মানে পানীয় জল ছাড়া ইউজ করতে পারবো না, ডিস্টিল ওয়াটার ছাড়া এটাকে করা যাবে না। মিনারেল ওয়াটার নয়, প্লেন ডিস্টিল ওয়াটার। তার কারণ হচ্ছে আমি যদি সমুদ্রের জল করি, সমুদ্রের জলে সল্ট থাকে, সেই সল্টটাকে আমি যদি রিফাইন করতে যাই একটা আলাদা কস্টিং আছে। আর যদি ডিরেক্ট ইউজ করতে চাই তাহলে তো যেহেতু মানে লবণ থাকে, তাতে একটা ইলেকট্রিসিটি সিস্টেমগুলো বেশি দিন কাজ করবে না সল্টি ওয়াটারে, এবং মেনটেনেন্স কস্টিংটা অনেক বেড়ে যাবে। তাই জন্য ডিস্টিল ওয়াটারকে, মানে প্রথমে নর্মাল জল বা ডিস্টিল ওয়াটারকে মানে রিফাইন্ড ওয়াটারকে নিয়ে সেই জলটাকে ওরা কাজে লাগায় এক্ষেত্রে। এটা তো আমাদের হিউম্যানিটির জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ। মানে এআই এর অন্যান্য সমস্ত চাকরি খেয়ে নেবে, বা অন্যান্য যে সেগমেন্টগুলো রয়েছে এআই এর ডিসঅ্যাডভান্টেজগুলো, তার সবকটাকে সাপ্রেস করে দেয় এই একটা চ্যালেঞ্জ। এইটার সলিউশন আপাতত কিছু নেই। তার কারণ এই মেশিনগুলোকে আমরা এসি দিয়ে বা অন্য কোনো রেফ্রিজারেশন টেকনিক দিয়ে আমরা ঠান্ডা করতেই পারতাম। সেইটাতে মানে ঠান্ডা করতে যে সময়টা লাগে, সেই সময়টা দেওয়া সম্ভব নয়। এই শুধুমাত্র জলও তো নয়, প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটিও কনজিউম করে, প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম করছে, তার সাথে সাথে জল। এবার যেহেতু ইলেকট্রিসিটিটাকে আমরা কোনোভাবে হয়তো জেনারেট করতেও পারবো, কিন্তু জলটাকে আমরা, পানীয় জলটাকে তো আমরা ওরকমভাবে পারবো না। তাই জন্য জলটার একটা বড় চ্যালেঞ্জ এআই এর ক্ষেত্রে, যার কোনো সলিউশন আপাতত নেই। মাঝে একটা টার্ম শুনতে পাওয়া যায় খুব, এআই, এজেন্ট এআই, এজেন্টিক এআই, এরকম সামথিং কিছু একটা। এইগুলো কি? আমি এরকমভাবে ভাবি যে আমি একটা রেস্টুরেন্টে গেছি, সেখানে একটা এআই আছে। তাকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, দাদা আজকে বেস্ট মেনু কি, আজকে আপনাদের সবথেকে বেস্ট কোন মেনুটা তৈরি হয়েছে? এআই আনসার দেবে বিরিয়ানি।
ও আমায় জিজ্ঞেস করবে না দাদা খাবেন, হুম। দাদা বাড়ি নিয়ে যাবেন, এইসব কিছু জিজ্ঞেস করবে না। যদি সেখানে এআই থাকে। যদি এআই থাকে, আমি জিজ্ঞেস করেছি আজকে বেস্ট কি মেনু আছে, ও বলে বিরিয়ানি। দাদা খাবেন, দাদা ভেতরে এসে বসুন না দেখছি, এই সমস্ত নেই, কোনো ফ্ল্যাট কোশ্চেন ফ্ল্যাট আনসার। যদি এখানে আমরা একটা এআই এজেন্ট বসাই তাহলে কি হবে? এআই এজেন্ট বলবে আরে রতন দা এসছে, লেটসে আমার নাম রতন, আরে রতন দা এসছে, আরে বিরিয়ানিটা দিয়ে যা। ও আমাকে, আমি জিজ্ঞেস করেছি ওকে সেম কোশ্চেন যে আপনাদের এখানে বেস্ট কী আছে, ও অর্ডারটা তো নিজে থেকে দেবে এবং দিয়ে আমার কাছে নিয়ে চলে আসবে, আমাকে শুধু খেতে হবে। সেম আমি এআই এজেন্টকে সরিয়ে এবার একটা এজেন্টিক এআইকে নিয়ে আসলাম। এজেন্টিক এআই কী করবে? এজেন্টিক এআই আমাকে দেখার সাথে সাথে, আমি ওই কোশ্চেনটা করার সাথে সাথে ও দেখবে যে আমার সুগার, আমার হেলথ মনিটর করে হেলথের যে ডেটা ওর কাছে আছে, রতনদার হেলথের ডেটা ওয়াইজ রতনদার জন্য বিরিয়ানিতে কতটা তেল দিলে ভালো, বিরিয়ানিটা রতনদার জন্য কত হেলদি, যদি না হয় তাহলে বলবে আপনার জন্য কিন্তু বিরিয়ানিটা হেলদি নয়। যদি করতে হয় রতনদার স্পেশাল বিরিয়ানি, তাহলে যেটা করা উচিত কিচেনের সাথে কমিউনিকেট করবে, কমিউনিকেট করে সেই বিরিয়ানিটা বানিয়ে রতনদার মুখের সামনে ধরবে। রতনদা শুধু জিজ্ঞেস করে যাচ্ছে স্পেশাল মেনু কী, আর রতনদার জন্য পুরো প্যাকেজড বিরিয়ানি যে এসছে যেটা রতনদার জন্য স্পেসিফিক, এবং ওটা বলেও দেবে আপনার সুগার প্রেশার চেক করে, আপনার হেলথ স্ট্যাটাস চেক করে আমি যেটা বুঝতে পেরেছি তাতে আপনার জন্য এইটা হওয়া উচিত, এই হলো আপনার বিরিয়ানি। এজেন্টিক এআই এর সুবিধা হচ্ছে আমি সারাদিন ধরে যা কাজ করি, আমি আরেকটা এক্সাম্পল দিই, একটা আমি এজেন্টিক এআই ইউজ করি, যে এজেন্টিক এআইটা সারাদিন ধরে বেশ কদিন ধরে ও দেখেছে, বেশ কয়েক দিন বলতে বেশ কিছু সময় ধরে দেখেছে, দিন বলা ঠিক নয়, কিছু এজেন্টিক এআই মাস ধরে দেখে, কেউ বছর ধরে দেখে, বেশ কিছু সময় ধরে এজেন্টিক এআই আমাদের দিকে নজর রেখে দেখেছে আমি প্রত্যেক দিন সকালবেলা এসে কি কাজ করি, আমি 8 ঘন্টা যে অফিসে কাজ করি সেটা পুরোটাও দেখে, সেটাকেও ট্রেন করেছে। আমাকে রিপ্লেস করে দেবে এজেন্টিক এআইটা, এআই রিপ্লেস করতে পারবে না, এআই এজেন্ট করা যাবে না। এআই এজেন্ট কীরকম? এআই এজেন্টকে তুমি একটা ছবি দিলে, দিয়ে বললে এখানে ট্রাম্পের মুখ বসিয়ে দাও, ও শুধুমাত্র ওটাই করতে পারে। কিন্তু এজেন্টিক এআই কী করবে, কতগুলো পরপর এআই এজেন্টকে বসাবে, তুমি প্রথমে এটা করবে, তুমি এই ছবিটাকে নেবে নিয়ে ওকে দেবে, এই তুমি এই ছবিটা নাও নিয়ে এই পার্টটা করে ওকে দেবে, মানে এআই এর এআই। হ্যাঁ, মানে এআই এজেন্টিক এআইকে তুমি বলতে পারো কতগুলো সিকোয়েন্সে রাখা, কতগুলো মাল্টিপল এআই এজেন্ট, যাদেরকে কেউ একটা বলছে তুমি এটা করো, তুমি এটা করো, তারপরে তোমার রেজাল্টটা নিয়ে ওকে দাও, দিয়ে এইটা তুমি দেখো। ওই রেস্টুরেন্টের ক্ষেত্রে ওর একজনকে বলছে এই তুমি রতনদার ডেটাতে তুমি কী যেন বলেছিলে, ওনার সুগার প্রেশার কি, বিরিয়ানির ক্ষেত্রে কি, উনি চিকেনটা মাটন কী ভালোবাসে, উনি কি ডবল ডিম নেয়, ও কিন্তু রতনদাকে জিজ্ঞেস করেনি, রতনদা শুধু জিজ্ঞেস করেছে মেনুটা কি। ও কাউকে একটা ওর ডেটাটা পড়তে বলেছে, দিয়ে বলছে ডবল ডিম, এই রান্নাঘরে ডবল ডিম নিয়ে আসো, এই তেল কম দেবে, রতনদার শরীর ভালো না। সো পুরো কিচেন মানে পুরো রেস্টুরেন্টের সবাই ওর আন্ডারে, ও পুরো প্রসেসটা করে বিরিয়ানিটা প্যাক করে ওপরে দরকার বলে রতন লিখে বিরিয়ানিটাকে ডেলিভার করছে। আচ্ছা, এখানে একটা প্রসঙ্গ আমি বলছি তোমাকে, আজকের দিনে যে কোনো ফোন বিক্রি হচ্ছে, ফোনের কোম্পানিগুলো বলার চেষ্টা করছে আমাদের ফোন এআই ট্রেন্ড, বা ফোনের মধ্যে আলাদা করে এআই রয়েছে। আমি যদি নাম করে বলি, স্যামসাংয়ের গ্যালাক্সি এআই আছে, অ্যাপেলের এআই ইন্টেলিজেন্স যতটা এখনও পর্যন্ত অতটা পাওয়ারফুল হতে পারেনি। আমাদের ফোনে কি আলাদা করে এই ধরনের এআই ওএস দরকার, নাকি নর্মাল যে চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, তাতেই কাজ চলে যায়? না, দরকার। তার কারণ হচ্ছে ডিফারেন্স আছে। চ্যাট জিপিটি বা জেমিনি এরা যেটা করে, এরা প্লেন এআই, আর আমি যে জিনিসগুলো দিচ্ছি, মানে আমরা যে জিনিসটা কথা তুমি বলছো ফোনের মধ্যে আছে, এগুলো প্রত্যেকটা এআই এজেন্ট দিচ্ছে। এআই এজেন্ট ওয়ালা যদি ফোন হয় তাহলে সুবিধা কোথায়? এআই এজেন্টওয়ালা ফোনের সুবিধা হচ্ছে ও তোমার বিহেভিয়ারাল যে অ্যানালিসিস সেটা করছে। ও দেখে প্রত্যেক দিন আমি সকালবেলা কটার সময় ঘুম থেকে উঠি, ইউসেজটাকেও দেখতে পাচ্ছে, কোন কোন অ্যাপে যাই দেখতে পাচ্ছে, গিয়ে দেখে আমি ফেসবুকটাকে মোটামুটি স্ক্রল করি, সেখান থেকে কাউকে একটা মেসেজ করি। এই পুরো যে ডেটাটা আমার বিহেভিয়ারটা গত 1 মাস ধরে দেখে ও বুঝতে পারছে যে কোনটা করা উচিত। সো আমার কাছে যদি কোনো এআই এজেন্ট থাকে, সে তার মধ্যে কিছু স্পেসিফিক কাজগুলোকে অনেকটা কমিয়ে দিতে পারে। তাহলে তো একটা কথা এমনও বলা যেতে পারে যে আমাদের প্রাইভেসি বলতে আর কিছু নেই। আমরা প্রাইভেসি নেই বলবো না, কম্প্রোমাইজ তো করছি, আমরা প্রাইভেসি কম্প্রোমাইজ করছি, সেটা আমাদের
আমরা একটু আরাম পেতে চাইছি বলতে পারো। ফর এক্সাম্পল, আমার এর আগে যে ফোনটা ছিল সেই ফোনে আমি প্রত্যেকদিন রাত্রিবেলা ফোনটাকে বন্ধ করে শুতাম, সাইলেন্ট মোডে দিয়ে যেতাম। এখন আমার ফোনটা কি হয়, অটোমেটিক যেই রাত 2টো বাজে অটোমেটিক ফোনটা সাইলেন্ট জোনে চলে যায়। এটা তো এআই নয়, এটা তো একটা এটা ফোনের- এআই নয়, আমি বলছি এটা এআই নয়। রাত 2টোর সময় সাইলেন্ট জোনে চলে যায়। এইবার আমি লাস্ট 3 দিন ধরে হুম, বা লাস্ট 7 দিনে ম্যাক্সিমাম টাইম আমি এটাকে অফ করে দিয়েছি। হুম, মানে 2টোর সময় আমি জেগে আছি, কাজ করছি, হুম, ও আমাকে নোটিফিকেশান পাঠিয়েছে সিস্টেম থেকে যে তুমি কি চাইছো না এই জিনিসটাকে আমি কন্টিনিউ করি। এর আনসার যদি আমি হ্যাঁ দিতাম তাহলে ওই মোডটাকে অন করে দিত। হুম। এই জায়গাটাতে এআই ইনকর্পোরেট করা হয়েছে। এটা কিন্তু একদিক থেকে ভালো, ও আমার বিহেভিয়ারটাকে চেক করছে। একদিক থেকে ভালো কেন, কারণ ও আমার বিহেভিয়ারটা দেখছে, আমার খেয়ালই নেই ওটা কোন সেটিংসে গিয়ে কোথা দিয়ে কী করেছিলাম আমি জানিই না। কারণ ম্যাক্সিমাম লোক ফিচার দেখে ফোন কেনে, কিন্তু ম্যাক্সিমাম লোক ওই সমস্ত ফিচারগুলো তো মার্কেটে ইউজ করে না। হুম। সো ও আমার বিহেভিয়ার দেখে আমি যদি আমাকে যদি ওটা করতে হতো, আমাকে কোথাও সেটিংসে যেতে হতো, খুঁজে ওটা করতে হতো, আমি তো হয়তো চাই না ওটা ভুল করে হয়ে গেছে। ও আমাকে দেখে বললো না এই ছেলেটা তো রাত 2টো পর্যন্ত কাজ করে, তাহলে ওর ফোনটা অসুবিধা হচ্ছে, তোকে জিজ্ঞেস করি, যদি না হয় তাই। সেকেন্ডারি এই ফোনের এই আমি যখন এআই এজেন্টগুলোকে ইনভলভ করছে, ফোন স্পেসিফিক যখন করছি, সেটা পরোক্ষভাবে মার্কেটিংয়ে সুবিধা করছে অ্যাপের কোম্পানিগুলোকে। বিভিন্ন ধরনের অ্যাড আসছে। তাতে ও তো একদম স্পেসিফিক্যালি মানে আমি দেখছি আমি খুব আলটিমেটলি কোম্পানিগুলো আমাদের মানে তাদের প্রফিটই দেখবে, প্রফিটই দেখছে। সো ও এআই দিচ্ছে আমার সুবিধার জন্য, ফ্রিতে দিচ্ছে, কিন্তু ও এই এআইটাকে দিয়েও দেখতে পাচ্ছে আমি জোম্যাটোতে প্রচুর সময় নষ্ট করি। যদি বলি আমি, আমাদের ইন্ডিয়া কেন এআইতে পিছিয়ে আছে? কেন পারলো না ইন্ডিয়া এখনো পর্যন্ত একটা নিজস্ব ইন্ডিয়া AI? এআইতে পিছিয়ে আছে তার একটাই কারণ হচ্ছে আমার ধারণা অ্যাওয়ারনেস ওয়ান অফ দেম। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রসঙ্গ আমি বলি। তুমি যে বললে যে তোমাদের প্রোডাক্টে অনেক রোবোটিক্সে তোমরা এআই ইনক্লুড করছো, একদম। সেই এআইগুলো কি তোমরা নিজেরা তৈরি করছো নাকি কোনো থার্ড পার্টি থেকে না, তোমরা থার্ড পার্টি লাইসেন্স দিয়ে নিচ্ছো? করছি না। থার্ড পার্টি দিয়ে কেন করছি না তার প্রথম কারণ, একটা স্টার্ট আপ যদি থার্ড পার্টি ডিপেন্ডেন্ট হয় শুরুতেই প্রোডাক্টের ক্ষেত্রে, আমি সার্ভিসে বলছি না, মানে তুমি আমার থেকে একটা প্রোডাক্ট নেই, একটা সার্ভিস নিচ্ছ, আমি তোমাকে জিজ্ঞেস করলাম টাকা দেবে, তুমি বলে প্রতি মাসে সার্ভিস চার্জ তো দেবে তুমি, তাহলে তোমাকে আমি একটা সার্ভিসের জন্য আমি এআই থার্ড পার্টি ইউজ করলাম। কিন্তু আমি যদি নিজের প্রোডাক্টে থার্ড পার্টি সার্ভিস ইউজ করি, যখন ওই প্রোডাক্টের দাম বাড়বে, ওই সার্ভিসটার দাম বেড়ে যাবে, তখন আমার প্রোডাক্টটা আর কেউ ইউজ করবে না। এবার ধরে নাও, সাপোজ আমি বলছি তুমি যে রোবটটা নিয়ে এসছো, এই রোবটটার মধ্যে তুমি এআই ইনক্লুড করেছো। এবার এআইটা কাজ করার জন্য তো আমার ডেটা দরকার, তার জন্য আমার একটা ডেটা সেন্টার দরকার, তার জন্য আমার একটা হিউজ ডাটা সার্ভার থাকা দরকার। এবার সেটা কি তোমরা ইমপ্লিমেন্ট করেছো নাকি এই ডেটাটা না, কম জায়গার মধ্যে হয়ে যায়? এটা এজ কম্পিউটিংয়ে হয়, যেটা আমি প্রথমে বলেছিলাম। মানে এটা আমার কিছু জিনিস মানে ধরো একটা এই ঘর মোছার রোবটটা এই যে জায়গাতে আছে সেই জায়গা থেকে ওর নিচে একটা ডাউন এই জায়গাতে রোবটটা রয়েছে, এই রোবটটা এখানে আসলে ও দেখতে পাচ্ছে যে একটা হাই Obstacle ডিস্টেন্স আছে, পাচ্ছে, অবস্টাকেল। এখানে কিন্তু অবস্টাকেল পাচ্ছে না, ও দেখছে ডেপথ সেন্সর ফল দেখছে, একটা। অনেকটা ফলে পড়ে যেতে পারে। ওর একটা ডেটা আছে যে তুমি যদি দেখো যে 2 সেন্টিমিটার 2 মিলিমিটারের থেকে বেশি ডেপথ তুমি এগোবে না, কারণ 2 মিলিমিটারের উপরে হলে অত নামতে পারে, তাহলে গড়িয়ে নামবে। সো যদি এখানে একটা কিছু থাকতো না, নেমে যেত, 2 মিলিমিটারের উপরে তো নামবে না, তাহলে এই জায়গাটাতে ও কি করবে, ও ব্যাক করে যাবে। এইটা কিন্তু ওরকে সঙ্গে সঙ্গে ডিসিশন নিতে হয়েছে, এটা কিন্তু ও কোনো সার্ভারে গিয়ে প্রচুর ডেটা ট্রেন করা ডেটা এইসব লাগেনি। সো ঘর মোছার রোবটের ক্ষেত্রে স্পেসিফিক্যালি ম্যাক্সিমামটাই হয় ইনস্ট্যান্ট ডিসিশন। আচ্ছা, এটা ক্লাউডে যায় না, খরচা এর জন্য বেশি নেই, এই জন্য ঘর মোছার রোবট 15,000 টাকাতে তো দেওয়া পসিবল। আর এবার যদি আমি বলি, আবার সেই প্রসঙ্গে ফিরে আসি, আমাদের ইন্ডিয়াতে কেন এআই আসতে পারলো না, বা এআই আমরা তৈরি করতে পারছি না? চ্যাট জিপিটি, জেমিনাইয়ের মতো একটা কিছু তৈরি করতে পারছি না কেন? করতে পারছি না তা না, চেষ্টা করা হচ্ছে না তা বলবো না। ওলার নিজস্ব একটা ওরা করেছে, ওলা কোম্পানি থেকে ওদের একটা নিজস্ব চ্যাট জিপিটির মতো জেনারেটিভ এআই আছে। মেন সমস্যাটা হচ্ছে এই যারা জেনারেটিভ এআই আর যে টুলগুলো রয়েছে লাইক চ্যাট জিপিটি, এখন আগামী কত বছরে গিয়ে লাভ করবে কেউ জানে না। কারণ তুমি যে কোয়ারিটা সারাদিন করছো ফ্রিতে, এর জন্য প্রচুর পরিমাণে কস্টিং হচ্ছে, ইলেকট্রিসিটি যাচ্ছে, মেনটেনেন্স যাচ্ছে, বানানোর খরচা আছে, প্রচুর পরিমাণে ডিস্টিল ওয়াটার যাচ্ছে।
সো এটা হিউজ কস্টিং এর পিছনে রয়েছে। এই কস্টিংটাকে কবে গিয়েও রিকভার করতে পারবে কেউ জানে না। সো যে কোনো জেনারেটিভ এআই কোম্পানির পিছনে মাল্টিপল বিলিয়নিয়ার দাঁড়ায় এসে, যেমন জেনের পিছনে এলন মাস্কের প্রচুর অবদান ছিল, প্রচুর টাকা নিয়ে এসেছিল, পরে ও প্রফিটেবিলিটি না পেয়ে চলে যায়, সেটা আলাদা প্রসঙ্গ। তার মানে কোনো জেনারেটিভ এআই তুমি দেখতে পাবে না যার পিছনে একটা বড় কেউ নেই যে টাকা দেয়নি। আমাদের ভারতেও তো প্রচুর বিলিয়নার রয়েছে, মুকেশ আম্বানি আছে। একদমই আছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না এটাতে ফিউচার। যেদিন দেখতে পাবে সেদিন টাকা ঢেলে দেবে। তার মনে হয়েছে আমি, দেখো আমার কাছে টাকা আছে, আমার প্রচুর টাকা আছে, ধরো আমার কাছে দুটো অপশান আছে, এটাও আছে এটাও আছে। কাইন্ড অফ এরকম যে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে একটা মাইন্ডসেট এমন রয়েছে, প্রথম কথা হচ্ছে আমরা রিসার্চটা করতে চাই না বেশি একটা। লাইক রিসার্চ করতে গেলে তো সেখানে একটা ফেইলিওরের চান্সেস থাকছে। এটাকে এরমভাবে আরও বলা যেতে পারে যে রিসার্চ করতে চাই না তা নয়, রিসার্চ করে কিছু বানিয়ে সেটা থেকে টাকা আনতে গেলে অনেক টাইম টেকিং। আমি শর্ট টাইমে টাকা, আমি যদি ধরো লেটসে কোনো একটা প্রোডাক্ট, ছোট্ট প্রোডাক্ট মোবাইল বানিয়ে বেচে দিই, তাড়াতাড়ি আমার কাছে পয়সা আসবে। জিপিটিতে কবে পয়সা আসবে তুমি জানো না, আদৌ আসবে কিনা জানো না। অনেক জায়গায় শুনেছি যে জিপিটি নাকি মানে দেউলিয়া হওয়ার পথে, এমন একটা জায়গা। প্রচুর কোম্পানি আছে, যে কারণে দুটো জিনিস, এক কোয়ান্টাম আর দুই হচ্ছে তোমার এই এআই এর যে মানে জেনারেটিভ এআই যে টুলগুলো, এই দুটোতে লোকজনকে অতটা ইনভেস্ট করে না। মানে কোয়ান্টামে তুমি বলো কোথায় কাজ হয়, মানে এখানে টিসিজি ক্রেস্ট আছে, হলদিয়া যিনি মালিক আছেন তার সেটা আছে, কলকাতাতে ওই একটাই, বাকি সব থিওরিটিক্যাল রিসার্চ হচ্ছে প্রচুর। কোয়ান্টাম মেশিন কোথায়, কোয়ান্টাম কম্পিউটার কোথায়? তার জন্য তো আমাদের দরকার স্কিল লেবার বা স্কিল্ড পারসন। কিন্তু দেখা যায় যে যারা প্রত্যেক বছর হাজার হাজার লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার পাশ করে বের হচ্ছে, কিন্তু তারা চাকরি পাচ্ছে না, বা চাকরি পেলেও তাদের মধ্যে সেই নলেজটা নেই, হয়তো তারা সেই বইটা পড়ছে 10 বছর পুরনো। তার একটা বড় সমস্যা কি জানো, তার একটা বড় সমস্যা হচ্ছে আমাদের সিলেবাস চেঞ্জ হয় 7 বছর পরে থিওরিটিক্যালি, বা 15 বছর পরে, কি 10 বছর পরে। এই 7 বছরে আর এখন যে সিস্টেমটা এসছে, এখন যে মার্কেট চলছে, প্রতিদিন চেঞ্জ হয়ে যাচ্ছে, মার্কেট ঘুরে যাচ্ছে, যে কোনো সময় যে কোনো মার্কেট ক্র্যাশ করে যাচ্ছে। যেটা তুমি এখন মানে যে 7 বছর পরে তুমি যে জিনিসটা শিখছো, সেই জিনিসটাই হয়তো অবসোলেট হয়ে গেছে। আমি তোমাকে একটা রিয়েল লাইফ প্রবলেম স্টেটমেন্ট বলি। আমার কোম্পানিতে রোবোটিক্স জানা ছেলে খোঁজার জন্য মানে জাস্ট তুমি সব করতে বলো, আমি রাজি আছি, রোবোটিক্স ছেলে তুমি খুঁজে পাবে না। মানে সেটা আমি করতে একদমই মানে সবথেকে খারাপ কাজ মনে করি আমি ওটা, যে আবার খুঁজতে হবে বাবা, মানে কারণ তুমি পাবে না। তুমি কাউকে ডাকবে যে তাহলে কি রোবোটিক্স কি মার্কেটে করে না, তুই প্রত্যেকটা কলেজে রোবোটিক্স রোবো ফেস্ট হচ্ছে, রোবোটিক্স কম্পিটিশান হচ্ছে ওই গালগটিয়া ইউনিভার্সিটির মতো। হ্যাঁ, মানে বসে দিচ্ছে চায়না থেকে এনে। হ্যাঁ, মানে কিছু বাচ্চা করছে কি, তুমি চাঁদনিতে যাবে, জাস্ট 10 মিনিট দিয়ে তুমি জাস্ট একটা প্রম্পট দেওয়ার মতো তুমি ওদেরকে বলবে যে দাদা আমি একটা এরকম চাই, গাছে জল দেবে, আগুন নেভাবে, ওই করবে সেই করবে, ও তোমাকে 10টা সেন্সর দিয়ে দেবে, ও বলবে এই যে এই প্যাকেটটা দিয়ে দে, এর মধ্যে একটা কাগজ আছে, কাগজটা ধরে ধরে 1-এর সাথে 2, 2-এর সাথে 3, তুমি যেভাবে লেগো করে সেইভাবে তুমি করবে, রোবট রেডি। ও গিয়ে রোবো ফেস্টের নাম। কিন্তু ওই সেন্সরটা কিভাবে তৈরি হচ্ছে সেই টেকনোলজিটা আমাদের ও জানার ইচ্ছেও নেই। ও তো ওইটুকুই শুধু লক্ষ্য ছিল, ও তো একটা ছবি তুলবে, একটা প্রাইজ পাবে, ডান, একটা বিরিয়ানির প্যাকেট, গল্প শেষ। প্রশ্নটা হচ্ছে ইন্টারেস্টটা কোন জায়গাতে তৈরি হওয়া উচিত। এই যে মানে আমি কোন জায়গা থেকে বলছি, আমার একটা ইন্টারেস্টের জায়গা থেকে আমি তো বলবো কথাটা, ওকে সেই ইন্টারেস্টে তৈরি করার জায়গা হয়নি। কেন? কে পড়াচ্ছে? যে পড়াচ্ছে সেও একজন টিচার, সে তার একটা সিলেবাস শেষ করার দায় আছে। আর 2, তিনি কোনো ইন্ডাস্ট্রি, রোবোটিক্স একটা তো ইন্ডাস্ট্রিয়াল পার্ট, তিনি কোনো ইন্ডাস্ট্রি রোবোটিক্সের পার্ট নন। তাহলে তার নলেজ লেভেল ঠিক যেই জায়গাটাতে শেষ, তার 10 পা দূর থেকে ইন্ডাস্ট্রি রোবোটিক্স শুরু হয়েছে। তাহলে তিনি যে একটি বাচ্চাকে নলেজ দিচ্ছেন, ইন্ডাস্ট্রি কোনোদিন সেই নলেজটাকে পাবে না সেই ছেলেটিকে। ইন্ডাস্ট্রির কাছে দুটো অপশান, ইন্ডাস্ট্রি আইদার ছেলেটিকে এনে নিজে অর্থ খরচা করে ছেলেটিকে শেখাবে, অথবা বাইরে থেকে ছেলে আনতে হবে যদি কেউ শিখে আসে। যে কারণে ইন্ডাস্ট্রি আর অ্যাকাডেমিয়ার একটা হিউজ গ্যাপ, অ্যাটলিস্ট রোবোটিক্সে। আজকের দিনে যদি আমি বলি আমাদের এই পডকাস্টটা ধরে নাও গভর্নমেন্টের কোনো লোকজন শুনছে, ঠিক আছে, তোমার সেই লোকজনের কাছে বা গভর্নমেন্টের শিক্ষা দপ্তরের কাছে তোমার কাছে কি আপিল থাকবে যে আমরা যাতে রোবোটিক্সে এগিয়ে যেতে পারি? এর জন্য তুমি কি চাইবে, কি করা উচিত আজকের দিনে সরকারের?
আচ্ছা, এই প্রসঙ্গে বলি, অলরেডি আমি গভর্নমেন্টের কাছে এই প্রপোজাল দিয়েছি, মানে বিজ্ঞান চেতনা ভবনে যিনি আছেন, আমি তার সাথে আমার কথা হয়েছেন, স্যারের সাথে, কারিগরি দপ্তরের সাথেও আমার কথা হয়েছে, অলরেডি তারা একটা এক্সিকিউশন করেওছেন। এবার এই জায়গাতে আমাদের যেটা প্রপোজাল হচ্ছে একদম বেস লেভেল থেকে, মানে আমি ডিগ্রি নিয়ে বলছি না, নলেজের রেসপেক্টে রোবোটিক্সের একদম বেস লেভেল থেকে শুরু করা উচিত। 2টো চাকা কি 4টে চাকা, একটা কার্ডবোর্ড, কিছু তার, ব্যাটারি, এই দিয়ে একটা রোবট হোক, একদম এই দিয়ে রোবট হোক, বাচ্চারা সেটা নিজে হাতে করুক। তারপরে সেইটার ওপর কী করতে পারে, সেইটার উপরে ও যা এক্সপেরিমেন্ট করবে, ও নিজের মতো করে করবে, আটকাবে, পাইথনে কিছু স্ক্রিপ্ট লিখবে, নিজের মতো করে একটা রোবট বানাবে। এটা কিন্তু একদম কঠিন কাজ নয়, একদমই কঠিন কাজ। ইভেন এই জিনিসটা তো বাড়িতে বাবা মায়েরাও করতে পারে। বাচ্চাকে একটা খেলনা দেওয়ার থেকে, ইউটিউব দিয়ে সময় বসিয়ে দেওয়ার থেকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে খুলতে বললো, খুলে দেখ এর ভিতর কী আছে, এটা তো করতে পারে। রিমোট কন্ট্রোল কার খোলার থেকেও আমি বলবো একদম র রোবোটিক্সের কিট কেনে। কারণ রিমোট কন্ট্রোল কারে কি হয়, অনেক সময় না ওরা একদম স্পেসিফিক চায়না থেকে আসে, তো সমস্ত রিমোট কন্ট্রোল চায়না কন্ট্রোলড, ওরা কি করে একদম ওপর দিয়ে গালা মেরে দেয় সেন্সারটা, খোলা যায় না। হ্যাঁ, মানে তুমি খুলতেও পারবে, খুলে না বেশি মানে কিছু শেখার মতো সার্কিট বোর্ড রয়েছে, তুমি কী বুঝবে ওর, মানে আমি বলতে চাই যে একদম ABCD অফ রোবোটিক্স থেকে। আর ওটা হলে একটা রবীন্দ্রনাথের কবিতা দিয়ে দিলাম, তুই প্রথমে কি অক্ষর জ্ঞানী নেই, আমি একদম সহজ পাঠ বর্ণ পরিচয় থেকে শুরু করো, সময় লাগুক, উইথিন 1 year ছেলেটা যদি অনেস্টি দিয়ে ব্যাপারটার দিকে, মানে ব্যাপারটা নিয়ে ভাবে বা লড়ে, যদি ইন্টারেস্ট গ্রো হয়, ইন্টারেস্ট যদি থাকে, দুটো জিনিস হবে, আইদার সে তার ইন্টারেস্ট থাকবে না, অথবা তার ইন্টারেস্ট থাকবে, উইথিন 1 year ছেলেটা দাঁড়িয়ে যাবে। এবার ওকে এটা ভাবলে হবে না এটা করে চাকরি পাবো তো, এটা করে ফিউচার আছে তো, কারণ তুমি যখন অ্যান্টিবায়োটিক, আমরা তো ছোট ছোট বাচ্চার কথা বলছি, সে তো আর চাকরির কথা ভাববে না। না, আমি বলছি কিন্তু যে কাউর কথা, মানে তুমি একটা ক্লাস 4-এর বাচ্চা থেকে শুরু করে একটা এমটেক করা ছেলের কথাও আমি বলছি, কারণ তার কাছে রোবোটিক্স কি বাচ্চার মতোই, সে কিচ্ছু জানে না। সো তার কাছে রোবোটিক্স অ্যাজ এ মানে কিটটা ফর কিডস সে শুরু করবে, সে জাস্ট নেমেছে খেলাতে, নেমে সে শেখা শুরু করলো। এইটা করা ছাড়া যখন প্রত্যেক বাড়িতে যেমন একটু বাচ্চা বড় হলে গান শেখে, কবিতা শেখে, সে তো গায়ক হওয়ার জন্য শেখে না সবাই, কিন্তু এটা বাঙালি কালচার। সেই জায়গায় দাঁড়িয়ে যদি রোবোটিক্স অ্যাজ এ কালচার মানুষের মধ্যে ঢোকে, যে প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যেবেলা যেমন বই নিয়ে পড়তে বসে যায়, সন্ধ্যেবেলা গান গাইতে বসে বাচ্চা মেয়ে ছেলেরা মেয়েরা, সেরকম যদি রোবোটিক্স নিয়ে করে, তবে এই একটা আলাদা মার্কেট তৈরি হবে রোবোটিক্সে। তবে তুমি দেখবে কুটির শিল্পের মতো রোবোটিক্সের একটা জায়গা তৈরি হয়েছে। তবে তুমি দেখবে চায়নার ওপর কেন কলকাতায় আম্বানি বা যাদের কথা তুমি বলছো, যাদের পয়সা আছে, তখন এখানে ব্যবসা দেখে তারা ইনভেস্ট করবে। আচ্ছা দাদা, এখানে আরেকটা কথা বলি আমি। আজকের দিনে আমরা যে কোনো কেরিয়ার চুজ করি বা সেই কেরিয়ারের জন্য আমরা পড়াশুনো করি, তার আগে কিন্তু একটা জিনিস সবাই দেখে, টাকা। আজকের দিনে আমি যদি হোটেল ম্যানেজমেন্ট পড়ি, আমি একজন শেফ হিসাবে মাস গেলে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করতে পারি, যদি খুব ভালো হাইফাই শেফ হতে পারি। বা ধরে নাও আমি যদি আজকে ইউটিউবার হই বা কন্টেন্ট ক্রিয়েটার হই, আমি একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারবো। এটা সবাই ভাবে। রোবোটিক্স নিয়ে পড়াশুনো করে ফিউচারে কিভাবে কি গ্রো করা যেতে পারে? রোবোটিক্স নিয়ে পড়াশোনা করলে, রোবোটিক্স না একটা ছোট্ট ডোমেন নয়, মানে আমি ধরো লেটসে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি, আমি সফটওয়্যার ডেভেলপার হতে পারি, অনেক রকম ডেভেলপমেন্টের জায়গায় আমার কাছে খোলা। রোবোটিক্সের একটা সেগমেন্ট হচ্ছে পিসিবি ডিজাইন, এটা যেটা সহজে পাওয়া যায় না, মানে তুমি হট করে তুমি পাশের বাড়ির ছেলেটি পিসিবি ডিজাইনার এমন বলতে পারবে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি বলতে পারবে। তাদের স্যালারি কীরকম? পিসিবি ডিজাইনারের স্যালারি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড শুরু হয় অ্যারাউন্ড 60 থেকে 60 কত 60,000 পার মান্থ থেকে বেসিক স্যালারি শুরু হয়। কারণ হচ্ছে মনোপলি, কারণ তোমার কাছে চাইলে সফটওয়্যার ডেভেলপার আছে, তাকে তুমি কম দিতে পারো, পিসিবিকে পারবে না। পিসিবি ম্যানুফ্যাকচারার কি ইন্ডিয়াতে আছে, নাকি এই জবটা করার জন্য আমাকে চায়না বা ভিয়েতনাম যেতে হবে? না, পিসিবি তুমি করতে পারো। পিসিবি কলকাতাতেই অনেক জায়গায় করে, মানে তারা করে খুব লিমিটেড, কারণ ডিভাইসটার প্রচুর দাম, কোটি টাকাতে দাম, সো তাদেরকে দিতে হয়, তারা করে দেয়। আরেকটা ডোমেন হচ্ছে পিওরলি রোবোটিক্সের সাথে কানেক্টেড নয়, কিন্তু 3D প্রিন্টিং একটা রোবোটিক্সের বড় পার্ট। মানে তুমি যে জিনিসপত্রগুলো দেখছো,
তোমার ভাবনাটাকে বাস্তবে আনবে কি করে? তুমি তো এটা প্লাস্টিক মোল্ডেড, এটা প্লাস্টিকের, ওরা একটা করেনি, লক্ষ লক্ষ বানিয়েছে। কিন্তু তুমি আগে প্রথমে একটা বানিয়ে তো আগে দেখবে যে এটা কি আদৌ ফিজিবল। সো প্রথমে করা হয় কি, একটা 3D প্রিন্টেড বডি বানানো হয়। সো 3D প্রিন্টিং যেটা, এটা একটা আলাদা বিজনেস ক্যাটাগরি। এটাও কি রোবোটিক্সের মধ্যে পড়ে? রোবোটিক্সের একটা সাইড পার্ট বলতে পারো, মানে সাইড ডিশ। মানে আমি আজকের দিনে যদি রোবোটিক্স নিয়ে পড়াশোনা করি, ইনিশিয়ালি আমি একটা হিউজ অ্যামাউন্টের স্যালারি দিয়ে শুরু করতে রোবোটিক্সের পারি। স্যালারি, রোবোটিক্সের কোম্পানি কম, স্যালারিও বেশি হয়, মার্কেটটা ফিউচার মার্কেট খুব বেশি। কারণ ইন ফিউচার এআই এবং রোবোটিক্স দুটোকে কম্বাইন করা হবে। রোবোটিক্সের চাকরি যাওয়ার সম্ভাবনা কম। তুমি এই রোবটটা এআইকে বানাতে বলো, কি করে বানাবে? চাষির চাকরি চলে যেতে পারে এআই দিয়ে? না, বরং আরও বেটার হবে। এআই রোবোটিক্সের ছেলেপুলেদের চাকরি যাবে না, সফটওয়্যার ডেভেলপারের চাকরি যেতে পারে। কারণ সফটওয়্যারটা বানাতে পারে এআই, ওয়েবসাইট বানাতে পারে এআই, অ্যাপ বানাতে পারে। রোবট বানিয়ে দেখা, কলকাতাতে যে ভেন্ডিং মেশিন আছে, আমরা ভেন্ডিং মেশিন বানিয়েছি 100টা। কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলে 100টা ব্যাগ ভেন্ডিং মেশিন আছে। কাস্টম ডিজাইন করা, এমন না যে চায়না থেকে এনে বসিয়ে দেওয়া, কাউর থেকে কিনে এনে বসিয়ে দেওয়া। ওইটা আমরা ডিজাইন করেছিলাম, এআই দিয়ে নয়। এআই দিয়ে তো এটা পসিবল নয়। দ্যাটস ওয়াই রোবোটিক্সের হিউজ মার্কেট। যার যদি কেউ রোবোটিক্স নিয়ে সিনসিয়ারলি পড়াশোনা করে, তাকে তুলে নিয়ে যাবে। মানে নট লাইক দ্যাট যে তাকে চাকরি খুঁজতে হবে, তার কেউ চাকরি খোঁজে না, রোবোটিক্স জানলে সম্ভব। তো দাদা, আজ অনেক বিষয় আলোচনা হলো, খুব ভালো লাগলো তোমার কাছ থেকে এআই এবং রোবোটিক্সের ব্যাপারে অনেক বেসিক নলেজ জানতে পেরেছি এবং অনেক এমন এমন কথা জানতে পেরেছি যেগুলো আমাদের দর্শকদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা পড়াশুনো করছো সায়েন্স নিয়ে, ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা রোবোটিক্স নিয়ে পড়াশোনা করতে চাও, আশা করি তারাও খুব হেল্পফুল হয়েছো এই পডকাস্টটা দেখে। তো দাদা, তোমার কেমন লাগলো পুরো পডকাস্ট সেশনটা? আমারও প্রথম এক্সপিরিয়েন্স, কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স। মানে আমি চেয়েছিলাম যে কোথাও কাউকে গিয়ে একটা মুখ ফসকে বলি যে রোবোটিক্সে এসো, সেই ভগীরথটা হওয়া দরকার, যে কেউ এসে বলবে যে তুমি এসো, মানে গঙ্গার আসা উচিত এদিকে। সো সেটা করার একটা জায়গা, খুবই ভালো ব্যাপার। থ্যাংক ইউ দাদা তোমাকে আসার জন্য এখানে। Thank you. আর আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এরকম সায়েন্স রিলেটেড যদি আপনারা আরও পডকাস্ট দেখতে চান, অবশ্যই আমাদের এই মিঠুন বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকে পডকাস্টটা ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।